চলো সব ঠিক আছে। গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো আছিস তোরা? সবার মন শরীর ভালো? অনলাইন অফলাইন সবগুলো ভালো? চল তাহলে স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আজকে খুবই ইন্টারেস্টিং লেকচার স্টার্ট হচ্ছে আজকে থেকে। তো দেখ, কে কে জয়েন করলি? মজরুল, অরিজিৎ, অভিজিৎ, কথাকলি। ওকে, সো আজকের লেকচার হবে। আজকের লেকচার কি হবে তোরা এতক্ষণে তোদের আমি বলে দিছি সবাইকে, তবু একবার বলতেছি। আজকে থেকে আমরা ক্লাসিক্যাল ডাইনামিক্স স্টার্ট করতে যাচ্ছি, বা যেটাকে বলিস অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, বা অনেকে কি বলিস ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ওকে, তো মেনলি আজকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশন দেখব যে কিভাবে ক্লাসিক্যাল ডাইনামিক্স বা এই যে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স আসলো, কিসের জন্যই বা আসলো, দরকার পড়লোই বা কিসের জন্য, এগুলো সবকিছু কি করব আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো একদম একদম কি হবে, ইন্ট্রোডাকশন ফার্স্টে থেকে স্টার্ট হবে। তোদের এই যে ক্লাসিক্যাল ডাইনামিক্স এর খুব একটা বেশি লেকচার হবে না, তোদের 2 উইকস পড়াশোনা করলেই, মোটামুটি 2.5 উইকস এতটুকু পড়াশোনা করলেই তোদের কিন্তু এই সেমিস্টারের জন্য এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর তোদের এখন কিন্তু উইকলি অবভিয়াসলি তোদের হচ্ছে সপ্তাহে 6 দিন করে পড়া আছে, 6 দিন করে পড়াটা চলবে। তো প্রত্যেক 6 দিনেই তোদের হচ্ছে ক্লাসিক্যাল ডাইনামিক্সটা পড়া চলতে থাকবে। হ্যাঁ, তো স্টার্ট করি আমরা। রেডি সবাই? চল, খাতা পত্র নে, বসে পড়। ইন্ট্রোডাকশন হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। রেডি? তো আজকের কি জিনিস, ডেভেলপমেন্ট অফ ডেভেলপ ডেভেলপমেন্ট অফ ক্লাসিক্যাল ডাইনামিক্স। আজকের সুন্দর কিউটসা লেকচার হবে, যেটাকে তোরা বেশিরভাগ স্টুডেন্টই কি বলবি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টন মেকানিক্স নামে চিনিস। তো এই লেকচার, হ্যাঁ, তো ল্যাগ্রাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান মেকানিক্স। এবার শোন, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শোন যে কি হচ্ছে এখানে, কি কি পড়াশোনা করব। প্রথমে হচ্ছে আউটলাইনটা খুঁজে নেই আজকে। হ্যাঁ, পড়াশোনার আউটলাইনটা কেমন হবে, আমরা এখানে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন, আজকের লেকচার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি আলোচনা করব, অর্থাৎ ক্লাসিক্যাল ডাইনামিক্স এর স্টার্ট হলোই কেন, স্টার্টিং আমরা আলোচনা করব। ওকে, এটার কি এমন প্রবলেম হয়েছিল আগে থেকে এখন এইখানে আসলো, ক্লাসিক্যাল ডাইনামিক্স কেমন করে পড়াশোনা করব, এটা পড়াশোনার জন্য কোন কোন বই ফলো করব। ওকে, এই পড়াশোনা করার জন্য মেন মেন টপিক কি জিনিস থাকবে সবকিছু আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, ক্লাসিক্যাল ডাইনামিক্সে। তো এইবার শোন, যে আমি যদি বলি এইখানে যারা যারা আসিস তোরা সবাই কি হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট। ফিজিক্স পড়াশোনা শুরুই করছি কিসের জন্য, একদম বেসিক থেকে বেসিক লেভেল স্টার্ট করব। তোদের ক্লাস 7-8 এর বাচ্চাগুলো যেমন করে পড়ায় অমন করে স্টার্ট করব। ধীরে ধীরে 7, 8, 9, 10, 11, 12 থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব, তোদের কলেজের বড় বাচ্চা বানায় ছেড়ে দেবো। হ্যাঁ, তো একদম বেসিক থেকে যদি বলি ফিজিক্স পড়াশোনা স্টার্ট করি কেন, ফিজিক্স পড়াশোনা স্টার্ট করার মেন কারণটাই হচ্ছে আমাদের একটাই, সে আমরা ন্যাচারাল ফেনোমেনা গুলাকে এক্সপ্লেন করতে চাই। এই যে নেচারে অদ্ভুত অদ্ভুত এত সুন্দর সুন্দর কিউটসা কিউটসা ফেনোমেনা ঘটতেছে, সেই ফেনোমেনা গুলাকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজের নাম কি হচ্ছে ফিজিক্স। যেমন কথার কথা কি, এই যে মার্কারটা আমি উপরে ছুড়লাম, মার্কারটা নিচে পড়ে গেল, তো এই যে সুন্দর জিনিসটা ঘটলো, এই যে ফেনোমেনাটা এটা কিসের জন্য ঘটলো বললে সবাই এখন বলে দিবি কিসের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ঘটলো। অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স কথাটা বললি, এই কথাটাই কি হচ্ছে ফিজিক্স। এইটার যে ধারণা, এটার যে এক্সপ্লেনেশন, এটাই কি হচ্ছে ফিজিক্স। তার মানে আমাদের এই যে বোঝার শুরুয়াত হইলো। ওকে, একটা ন্যাচারাল ফেনোমেনা, একটা আপেল উপর থেকে নিচেই পড়বে, স্বাভাবিক জিনিস। ওকে, একটা 5 তলা বিল্ডিং থেকে লাভ মর, নিচেই পড়বি, উপরে যাবি না। হ্যাঁ, তোর আত্মা উপরে যাবে ওটা আলাদা কথা, তোর নিচেই, তোর বডি নিচেই পড়বে।
তো এই যে জিনিসটা, ঠিক আছে, ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করতেছি, এক্সপ্লেন করার জন্য সিম্পল জিনিস আজকে তোরা বলে দিতে পারিস যে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ কি ফিজিক্স। এই যে জিনিসগুলো নিচের জন্য পড়তেছে, পড়ার জন্য কি কে সাহায্য করতেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স সাহায্য করতেছে, এর জন্যই হচ্ছে সবকিছু নিচে পড়তেছে। এবার তোরা ভাবতো আমাদের এই পৃথিবীতে, পুরা পৃথিবীতে, আমি খালি ভারতবর্ষের কথা বলতেছি না, পুরা পৃথিবীর কথা ভাব। এই ছোট্ট একটা কথা যে একটা বল নিচে পড়তেছে, উপরে চাললে নিচে পড়তেছে, একটা আপেল নিচে পড়তেছে, গ্রেভিটেশনের জন্য পড়তেছে, এই কথাটা বলতে বলতে কত বছর লাগছে, ঠিক আছে? 1600 খ্রিস্টাব্দ, 1630 খ্রিস্টাব্দ লাগছে। অর্থাৎ নিউটন কত খ্রিস্টাব্দে আসলো? 1630 খ্রিস্টাব্দে। তখন নিয়ে আমরা, তুই ভাব, পৃথিবী সৃষ্টির কত বছর পর আমরা জানতে পারলাম কি হচ্ছে এই গ্রেভিটেশনের জন্য এখান থেকে উপর থেকে নিচে পড়তেছে আপেলটা। তো এই যে সিম্পল জিনিসটা, এই যে ফোর্সের এক্সপ্লেনেশন পাইলাম, ফোর্সের আইডিয়া পাইলাম, এই ফোর্সের আইডিয়া পাইতে পাইতে কিন্তু 1630 খ্রিস্টাব্দ তো বললাম, এটা তো খ্রিস্টের জন্মের পরে, তার আগে কত কত বছর আগে মানুষ জন্মগ্রহণ করছে, ঠিক আছে? তাহলে কত হাজার হাজার বছর ধরে পরে আমরা একটা জিনিস জানলাম কি হচ্ছে গ্র্যাভিটেশনালের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আপেলগুলা গাছ থেকে নিচে পড়তেছে। তো এই যে ফিজিক্সের এক্সপ্লেনেশন, আমরা কি করব, আজকে হিস্ট্রিটা বোঝার চেষ্টা করব। যে কোনো জিনিস পড়াশোনা করার জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে ওটার হিস্ট্রিটা বোঝ। যদি হিস্ট্রি ক্লিয়ার থাকে বা ওটার, তাহলে জার্নিটা ক্লিয়ার থেকে আমাদের বুঝতে সুবিধা হয়, তাহলেই বুঝতে পারি যে কোথায় থেকে কিসের জন্য এখান থেকে আসতেছে এবং আমরা পরবর্তীতে কোথায় যাইতে পারি। তোদেরও তো একদিন সায়েন্টিস্ট হইতে লাগবে, তোদেরও মধ্যে কেউ না হয় কেউ একদিন নোবেল আনবি। তো এই যে আনতে লাগবে, এর জন্য কেমন করা হচ্ছে, এতদিন যে হিস্ট্রিটা হলো এর পরে যেই পাশে যাচ্ছে এই ট্রেন্ডটাকে আমাদের কি করতে লাগবে, ফলো করতে লাগবে। ট্রেন্ড ফলো বলতে খালি বলতো এআই দিয়ে ছবি বানানোর ট্রেন্ডের কথা বলি নাই, ঠিক আছে? তো অন্য ট্রেন্ড, আমাদের যে পড়াশোনার ট্রেন্ড চলতেছে ফিজিক্সকে, ফিজিক্স দ্বারা এই যে আমাদের ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার যে ট্রেন্ড আছে সেটাকে আমরা ফলো করার চেষ্টা করব। এর জন্য হিস্ট্রিটা আমাদের জানতে লাগবে। সো একদম প্রথম থেকে শুরুয়াত থেকে যদি শুরুয়াত করি, তার মানে একটাই জিনিস শুরুয়াত হচ্ছে যে যখনই আমরা ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার কথা ভাবতেছি তখনই কার কথা ভাবতে লাগতেছে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা, নিউটনের কথা। প্রথম গল্পই যেটা মাথায় আসে সেটা হচ্ছে কি, গাছ থেকে আপেল পড়তেছে। এবার গাছ থেকে আপেল পড়ার গল্পটা এত পপুলার গল্প, যদিও এটা সত্য গল্প ছিল না, ঠিক আছে, বাট পপুলার হয়েছে তো আমরা চালায় দিই। হ্যাঁ, তো গাছ থেকে আপেল পড়তেছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। ফোর্সকে নিয়ে আজকে একটু কাটাছেড়া করি। হ্যাঁ, চল, ফোর্সকে নিয়ে কাটাছেড়া করতে করতে কোথায় পৌঁছাই এটাই আমরা বোঝার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় পৌঁছাবো। তো এই যে জিনিসটা, ডেভেলপমেন্ট অফ ক্লাসিক্যাল ডাইনামিক্স, আমরা যখন ফোর্স নিয়ে কথা বলি, ফোর্স নিয়ে কথা বলার সময় আমরা কোন পড়াশোনা করি, কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করি? তোরা যদি দেখিস ফোর্স নিয়ে পড়াশোনা করার সময় আমরা একটাই ব্রাঞ্চ পড়াশোনা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। যেটাই ক্লাসিক্যাল মেকানিক্সের মেন কে ছিল, মেন যদি মহারথী দেখি সেখানে ছিল হচ্ছে স্যার নিউটন। স্যার নিউটনের তিনটে ল দিছিল, মোশন ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। সেই তিনটে মোশন ল দ্বারা পুরো কি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সকে আমরা এক্সপ্লেন করতে পারতাম। তার জন্যই ওইটার নাম কি বলতাম আমরা, নিউটোনিয়ান মেকানিক্স। সো ফোর্স রিলেটেড যদি পড়াশোনা করি, সেই সেই পড়াশোনাটার নামেই কি ছিল হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, যেটাকে ওরফে কি বলতাম, নিউটোনিয়ান, নিউটোনিয়ান মেকানিক্স। কারণটা এইখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে এটা ফর্মুলা টর্মুলা দিছিল, কে দিছিল? অবভিয়াসলি নিউটনস দিছিল। নিউটনসের তিনটে ফর্মুলা, মোশন ল। তাহলে এটা কি রিলেটেড পড়াশোনা করা? ফোর্স রিলেটেড পড়াশোনা করা। ওকে, তাহলে ফোর্স রিলেটেড পড়াশোনার নামে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটোনিয়ান মেকানিক্স। ক্লিয়ার? ওকে, এতটুকু। এবার একটা জিনিস শোন, কি কি উঠছে জিনিস ঘটতেছে এই ফোর্সের যদি দেখিস, একটা সময় মাথায় রাখবি, এই যে এটা কত খ্রিস্টাব্দের দিকে আসলো, এটা যদি দেখিস 1630 খ্রিস্টাব্দের দিকের ঘটনা। তাহলে 1630 খ্রিস্টাব্দের আগের দিকে আমাদের কিন্তু এই যে আমাদের পৃথিবী ছিল, পৃথিবীতে মানুষের তখনও জ্ঞান বুদ্ধি মোটামুটি হয়েছে, কথা টথা বলতে পারে, সবকিছুই চলতেছে, খাওয়া দাওয়া করতেছে, বনে আর থাকে না। ওকে, তো এই যে মানুষের জ্ঞান বুদ্ধি শুরু হয়েছে, তারপরে আমাদের মনে রাখিস এই পৃথিবীকে বেশিরভাগ তখনকার দিনে প্রচার চালাইতো কে হচ্ছে, পোপরা, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যারা যারা ছিল মহারথীরা, তারা হচ্ছে পৃথিবীটাকে চালানোর চেষ্টা করতো, বলে কেমন করে চলবে। আর ওদের কাছে পোপদের মতামত অনুযায়ী যদি দেখিস, তাহলে পৃথিবী হচ্ছে ইউনিভার্সের সবথেকে শ্রেষ্ঠতম গ্রহ। যার জন্যই পোপরা বা খ্রিস্টান ধর্মের আজকেও দেখবি হচ্ছে বাইবেলে লেখা কি হচ্ছে, পৃথিবীকে কেন্দ্র করেই কি করতেছে, পৃথিবী যেহেতু শ্রেষ্ঠ, পৃথিবীকে কেন্দ্র করেই সব দিকে কি করতেছে, সব গ্রহ নক্ষত্র ঘোরাফেরা করতেছে। আর তখন হচ্ছে পোপের ধারণা ছিল, পোপের ধারণা এটে ছিল।
আর তখন যদি পোপ মাথায় রাখিস, পোপ মানেই হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে, ওর উপরে কথা বলবি তার মানে তোর শেষ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবি যে নেচার লাভস ডিটেলিং, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, মাথায় রাখিস। আমার ফেভারিট লাইন একটা, নেচার লাভস ডিটেলিং, ডিটেলস। ওকে, তাহলে এই যে আমরা সবসময় তো ডিটেলস খোঁজার চেষ্টা করি, তাহলে পোপরা যতই বলুক পৃথিবী সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর থেকে কেন্দ্র করে সবকিছু ঘুরতেছে, তারপরেও কিছু কিছু মানুষের মধ্যে কোশ্চেন আসা শুরু করছে, বলে না এমন হইতেই পারে না যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘটতেছে। ওকে, আমাদের যদি তখন কি হয়েছে, অনেকের অনেক ধরনের মাথায় আসা শুরু করলো যে এমন তো হইতে পারে যে পৃথিবী কি হচ্ছে সূর্যের চারপাশে ঘুরতেছে বা অন্য কোনো প্রসেস হইতেছে। এমন করতে করতে কিছু কিছু বিখ্যাত বিখ্যাত লোক আসে, যাদের পোপরা শাস্তিও দেয়, কারণটা ওদের বিরুদ্ধে কথা বলছে জন্য। যেমন হচ্ছে কোপার্নিকাস আছে, তারপরে কি আছে আমাদের গ্যালিলিও আছে, এটা কিন্তু শাস্তিও পায়, কারণটা পোপদের বিরুদ্ধে কথা বলছে যে কি পৃথিবী শ্রেষ্ঠ না, আরো ইউনিভার্সে আরো অনেক কিছু শ্রেষ্ঠ আছে, ইউনিভার্সের ইকুয়েশন অনেক কিছু আছে। ওকে, তারপরে ধীরে ধীরে মানুষ কি করলো, আরো সুন্দর সুন্দর ডিটেলিং দেওয়া শুরু করলো। এই যে ডিটেলিং গুলো যখন আমরা দেখা শুরু করি, ভালো করে বস, যখন এই ডিটেল গুলো দেখতেছি, ডিটেল কেমন করে ডিটেল, নেচার কিসের জন্য ডিটেলস দেয়, একটা এক্সাম্পল দেই। তুই ভাব, আমাদের যে পৃথিবী, এটা সূর্য থেকে অ্যাকুরেট এতটাই ডিস্টেন্সে আছে যেখানে সালোক সংশ্লেষ হচ্ছে, যেখানে আমাদের সবুজ উদ্ভিদ আসতেছে, তার জন্য আমরা কি পাচ্ছি, খাবার পাচ্ছি। তুই ভাব, আমাদের পৃথিবী যদি সূর্য থেকে আর 100 কিলোমিটার দূরে থাকতো, তাহলে কি হয়েছে, এত ঠান্ডা এত ঠান্ডা, পুরো পৃথিবীটাই সুমেরু গুমেরু হয়ে যাইতো, বরফের মধ্যে আর কিছুই হইতো না, সালোক সংশ্লেষ হইতো না, তার মানে আমাদের কি হইতো, আমাদের মতো মানুষ আসতোই না। তারপরে দেখ, যদি এই পৃথিবীটাই সূর্যের কাছে আর 100 কিলোমিটার কাছে চলে যাইতো, এত গরম এত গরম এত গরম হইতো, আগুনই পিন্ডি, আমরা কি হইতাম না, সালোক সংশ্লেষই হইতো না, আমরা জন্মগ্রহণই করতাম না, কোনো সবুজই থাকতো না। তো এই নেচার সব সময় ডিটেলিং দেয়। এই যে দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজায় দেখবি মেয়েরা কি সুন্দর সাজে, এই যে কি উঠছে সাজে, ঠিক আছে না, কত ডিটেলিং, চোখে চোখে কি দেয় জান, আইলানা, কোথায় কি দেয়, ও চোখে মাস্কারা, তারপরে আইলানা, আরো কোথায় কোথায় হাইলাইটার, যাই হোক কত কি দিয়ে দিয়ে এত সুন্দর ডিটেলিং সাজতেছে। তোরা মণ্ডপে যাবি, মণ্ডপে গিয়ে বলিস কি এই দুর্গা ঠাকুরটা কি সুন্দর লাগতেছে, ওর ডিটেলিং ভালো লাগতেছে। তো ডিটেল তো সব জায়গাতেই আছে, তোদের খালি লক্ষ্য করতে লাগবে। ওকে, আর আমাদের নেচার সব থেকে ভালো যেটা পায় সেটা হচ্ছে ডিটেলিং। এই জন্যই তো দুর্গাপূজায় ঘুরতে বের হয় ছেলেগুলা, মেয়ে দেখতেই থাকে, দেখার কারণ আছে, এত সুন্দর সাজে যাচ্ছে, দেখতেই লাগবে, ডিটেলিং দেখাই কাজ। ওকে, তো ডিটেল দেখ, নেচার এই ডিটেল পছন্দ করে। ওকে, তো এই যে ডিটেলিং দেখার জন্য ধীরে ধীরে মানুষের যখন ডিটেল দেখা শুরু করলো, তখন মানুষকে কি বললাম না, পোপদের ধারণার বিরুদ্ধে গিয়ে কথা বলা শুরু করলো। তারপরে কথা বলতে বলতে মানুষ বুঝলো যে না, একটা টাইমে স্টাবলিশ হয়ে গেল যে সূর্যকে কেন্দ্র করে কি করতেছে, পৃথিবী ঘুরতেছে না, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরতেছে না। ওকে, তো এই যে ধারণা থেকে ধীরে 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 এগুলোর থেকে, তখনও কিন্তু সায়েন্স একদম, বহুত সায়েন্স বলে তেমন কিছুই নেই, জাস্ট আবিষ্কার হইতেছে। তো ওই যে ধারণাগুলা থেকে ওগুলার হেল্প নিয়ে নিয়ে ধীরে 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 নিউটনস কত খ্রিস্টাব্দে আসলো, হচ্ছে 1630 খ্রিস্টাব্দের দিকে আসলো। এই যে 1630 খ্রিস্টাব্দের দিকে যখন নিউটনস আসলো, নিউটনস অ্যাকচুয়ালি মাথায় রেখে কিন্তু গ্যালিলিওর ফর্মুলা থেকেই ধীরে ধীরে ইন্সপায়ার হয় কিন্তু নিউটনস ল তৈরি হয়েছে। এটা তোদের আমি কোথায় বোঝাইছি, ক্লাসিক্যাল মেকানিক্সের নরমাল যে নিউটনিয়ান মেকানিক্সের ইন্ট্রোডাকশন, যেখানে আমি তোদের এই যে ধর্মের ব্যাপারটা ডিটেলস, পৃথিবীতে কেমন করে সায়েন্সের উৎপত্তি হলো, এটা 2 ঘন্টা ধরে লেকচারে অলরেডি বোঝাই দিছি, ওটা আর এখানে যাচ্ছি না ডিটেলসে। তো এটা যদি দেখিস, তার মানে ওই যে গ্যালিলিওর হাত ধরে ধীরে 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 নিউটনসে প্রবেশ করলো। নিউটনসে প্রবেশ করার পর একটা আমরা কি যে 3টে সূত্র পাইলাম, এবং নিউটন সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বললো, মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি করতেছি আমরা, যাই কি করতেছি, উপরে ঢিল মারতেছি, তাই নিচে চলে আসতেছে। তো কি উঠছে বল, আমরা ঢিল মারলে সেটা সঙ্গে সঙ্গে কি আসতেছে, নিচে আসতেছে। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে ফোর্সের ধারণা যখনই পাইলাম, আমরা বললাম কি, তোরা যদি দেখিস নিউটনসের মোশন ল, যে কোনো বডির মোশন সম্বন্ধে যদি দেয়, মোশন ল সম্বন্ধে কি আছে বলতো, 3টে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল তোরা জানিস, সেকেন্ড ল জানিস, থার্ড ল জানিস, এগুলো পড়াইছি, এগুলো ডিটেলসে বলতেছি না। তার যদি আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দেখি, সব থেকে ইম্পর্টেন্ট ল কোনটা, এফ ইকুয়াল টু এম এ, যেটা হচ্ছে সেকেন্ড নিউটনস ল, মোশন ল। তো এখান থেকে কি আসলো, নিউটনস নিউটনস মোশন ল, মোশন ল। তো নিউটনস মোশন ল কি বলে, এফ ইকুয়াল টু কত হচ্ছে, এম ইন্টু এ। তো এই যে এফ ইকুয়াল টু এম এ বললো,
অর্থাৎ কি হচ্ছে, কোনো একটা অবজেক্টকে যার মাস আছে তাকে যদি আমরা এ অ্যাক্সিলারেশন দিয়া বা হচ্ছে তার মধ্যে যদি এফ ফোর্স দেই, তার অ্যাক্সিলারেশন কত হবে হচ্ছে এ হবে। বা কোনো একটা মাসি অবজেক্টের যদি এ অ্যাক্সিলারেশন থাকে, তার মাস এবং তার কি হচ্ছে অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট কি দিবে হচ্ছে ফোর্সের ইকুয়াল হবে। এতটুকু বলছে। ওকে, এইখানে যদি দেখিস ফার্স্ট লতাই সুন্দর একটা জিনিস বলছিল, যেখানে ইনার্শিয়াল আর নন ইনার্শিয়ালের ধারণা দিছিল। ওইখানে কি বলছিল ইনার্শিয়াল আর নন ইনার্শিয়ালের ধারণার মধ্যে মনে করে দেখ একটু। ওইখানে বলছিল যে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, ও চিরকাল কি থাকবে, রেস্টেই থাকবে। আর যদি অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে কি করতে থাকে, ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইন বরাবর। স্ট্রেট লাইন কিসের জন্য বলছে, কারণটা হচ্ছে নাতেন ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশন চেঞ্জ হলেই ভেলোসিটি চেঞ্জ হবে। কারণটা ভেলোসিটি একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। তার স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো লাইন হলে, কার্ভ লাইন হলে কি হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। তার জন্য বলছে কোনো একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, দ্যাট ইজ ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে ও চিরকাল কি করতে থাকবে, চলতেই থাকবে। তো এইখানে কিসের ধারণা দিছে, একটা ডিরেকশনের ধারণা দিছে কি দিছে না, স্পষ্ট ভাষায় বলছে কি স্ট্রেট লাইন বরাবর যাইতে লাগবে, মানে ডিরেকশন কি আছে হচ্ছে ফিক্সড আছে। তো এই যে ডিরেকশন যদি ফিক্সড থাকে, তাহলে ওর যে অ্যাক্সিলারেশনটা আসবে ওইটারও অ্যাক্সিলারেশন একটা কি ডিরেকশন যুক্ত কোয়ান্টিটি। তার মানে ওটা কি একটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে অ্যাক্সিলারেশন যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, আমরা জানি কোনো অবজেক্টের মাস এই দিক থেকে দেখা এই দিক থেকে দেখ সব দিক থেকে কি হবে, সেমই হবে। তাহলে মাস একটা স্কেলার কোয়ান্টিটি, দেন এই ফোর্সটা একটা কি গেল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সব থেকে ইম্পর্টেন্ট কথা মাথায় রাখিস যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। আর এই ফোর্স নিয়ে পড়াশোনার এই নাম কি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স। ওকে, এবার শোন ভালো কথা। তো এইটা যে ইম্পর্টেন্ট, এত বড় একটা ইম্পর্টেন্ট ফর্মুলা নিউটনের, জানিস তোরা এখনকার দিনে যারা যারা ভারতবর্ষে আসিস, ভারতবর্ষ থেকে পড়াশোনা করতেছিস, দেখবি আমাদের ভারতবর্ষে একটা রাজনীতির একটা কেমন ভূচাল চলতেছে, যেখানে কত ইউটিউবার, অনেক ধরনের ইউটিউবার নাম দেওয়া যায়, আমি বলতেছি না, কত ইউটিউবার বোঝার চেষ্টা করবে যে এই নিউটন ল এগুলো তো হচ্ছে এই শ্লোক থেকে নিছে, ধর্মগ্রন্থের ওই শ্লোক থেকে নিছে, ওই ধর্মগ্রন্থের ওই শ্লোক থেকে নিছে। মনে রাখিস সব থেকে ভুলভাল, ওরা যেগুলা রিসার্চ পেপার দেখায়, মাথায় রাখিস ওগুলা রিসার্চ পেপারের কোনো খাওয়া নাই। ঠিক আছে, সব ভুলভাল নেগেটিভ রিসার্চ পেপার গুলা তুলে আইনে ওগুলা করে, যেগুলা কেউ কোনোদিন পাত্তা দেয় না। এর কারণ কি বোঝার চেষ্টা কর। নিউটনস এই যে কথাটা বলছে, যেমন গ্রেভিটেশনের কথাটা নিউটনস বলছে, নিউটনস গ্রেভিটেশনের কথা কি বলছিল, যে যে কোনো অবজেক্ট কি হচ্ছে উপরে থাকলে উপরে থাকা বস্তুটা কোথায় পড়বে, নিচে পড়বে। এই যে নিচে পড়বে এইটা কথার মধ্যে কি কোনো এক্সট্রা কিছু আছে, মানে এমন কিছু ইনভেনশন আছে? তুই ভাব 1600 খ্রিস্টাব্দের আগে কত জনার মাথায় আপেল পড়ছে, ঠিক আছে, কত জনের সামনে আপেল পড়ছে, ধুইছে কেটে খায়া নিছে। তো সবাই জানে আপেলের উপরে কি আছে, অনেক উপরে জায়গা আছে, উপরে যায় না। ঠিক আছে, আপেল কোথায় আসে, নিচেই আসে, এটা সবাই জানতো। এটার মধ্যে কোনো এমন কিছু মহান কিছু কাজ ছিল না। তার জন্য কেউ যদি একটা শ্লোক লেখে যে কোনো বস্তু কি হচ্ছে উপর থেকে নিচে পড়বে, এটা তো স্বাভাবিক জিনিস ভাই, একটা নর্মাল লোক দেখলেও বলতে পাবে যে বস্তু একটা কি হচ্ছে নিচে পড়বে। নিউটনসের বিশেষত্ব কি ছিল, নিউটনসের বিশেষত্ব ছিল এটাই যে কি হচ্ছে এই ফর্মুলাটা দিতে পাইছে, এক্সপ্রেশনটা দিতে পাইছে, এই ফোর্সটার নেচার কেমন হবে। যেমন বলছে যদি দুইটা অবজেক্ট হয়, এই দুটো অবজেক্ট একটা m1 আর m2, এদের মধ্যে যদি 8 ডিসটেন্স থাকে, তাহলে ফোর্সের নেচার কেমন হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ারের ইনভার্স, মানে F ইকুয়াল টু কি হবে জি m1 m2 বাই কত হচ্ছে আর স্কয়ার। তাহলে নিউটনসের বিশেষত্ব কি, এই ফোর্সটা কেমন হবে, তাদের কি হচ্ছে ডিসটেন্সের কি হবে ইনভার্স স্কয়ার, এবং ফোর্সটা কি হবে মাস দুটার প্রোডাক্টের কি হচ্ছে সমান। এই যে ল দিতে পারছে না, এটা হচ্ছে বিশেষত্ব, এর জন্য নিউটনস পপুলার। এর জন্যই আজকে আমরা চাঁদে যাইতে পারি, এর যেতে এখানে যাইতে পারি, ওইখানে যাইতে পারি। ওকে, নাকি এইটুক বলার জন্য যে উপর থেকে নিচে জিনিসটা পড়ে, ওটা তো স্বাভাবিক জিনিস, যে কেউ বলতে পাবে, কিন্তু এইটা হচ্ছে ওর বিশেষত্ব, এর জন্য বিখ্যাত, এর জন্যই এটাকে সায়েন্স বলা হয়। নাকি কোনো একটা গুরু বলে দিল বলে ভাই উপর থেকে নিচে পড়বে, এটা তো কতজন বলছে, তার কোনো ঠিকই নাই। ওকে, এটা কথা মাথায় রাখিস। এবার শোন, আমি ট্র্যাকের মধ্যে আসি, যেটা পড়াচ্ছিলাম ওইটার ভিতরে আসি। এই যে জিনিসটা আসলো, তো এইখানে তোরা যদি দেখিস, তার মানে ফোর্স এফ ইকুয়াল টু কত হচ্ছে এম এ। এই যে নিউটনের সব থেকে বিশেষত্ব ছিল এই যে ফোর্সটা, এই ফোর্সটা একটা কি হচ্ছে জেনারেল ফোর্স। জেনারেল ফোর্স, জেনারেল ফোর্স মানে কি, জেনারেল ফোর্স মানে কথাটার অর্থ হচ্ছে এই ফোর্সটা সম্বন্ধে বলে নাই, এটা কি হচ্ছে কেমন ধরনের ফোর্স কিচ্ছু বলে নাই। খালি নিউটন এতটুকু বলছে, নিউটনসের বুদ্ধি ভাব, নিউটন এতটুকু বলছে
যে কি আছে, কোনো একটা অবজেক্ট আছে, মাসি অবজেক্ট, ওর অ্যাক্সিলারেশন এ হলে ওর উপর ফোর্স লাগবে এফ, বা হচ্ছে এম মাসের অবজেক্টের উপর এফ ফোর্স লাগলে তার অ্যাক্সিলারেশন কত হবে, হচ্ছে এ হবে, এ ইকুয়াল টু কত, এফ বাই এম হবে। ওকে, তো এটা নিউটনস বলে দিছে। এবার বলছে তোরা কোনো একটা সিস্টেম নে, ওই সিস্টেমটার মধ্যে কি ফোর্স লাগতেছে তোরা বল। যেমন যদি আমি কি বলি যে এই দুটো কি আছে, বল আছে, বল দুটোর মধ্যে গ্রেভিটেশনাল ফোর্স লাগবে, তো ওইখানে তখন গ্রেভিটেশনাল ফোর্স লাগবে। সাপোজ আমি বললাম যে আমার কি আছে, এই মোবাইলটা আছে, তাহলে মোবাইলটাকে কি করলাম, এইখানে আটকে রাখলাম, তাহলে এইখানে যে ফোর্স লাগতেছে, মোবাইলটা আমার দিকে একটা নর্মাল ফোর্স দিতেছে, আমি ওই দিকে একটা দিতেছি, ও যদি নিচে পড়ে, নিচে পড়ার সময় কি হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে কাজ করতেছে, গ্রেভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, আর ফ্রিকশন ওকে আটকানোর চেষ্টা করতেছে, ফ্রিকশন কোন দিকে কাজ করতেছে, উপর দিকে কাজ করতেছে। তো নিউটনস বলেই নাই ওটা গ্রেভিটেশনাল ফোর্স, না ওইটা কি হচ্ছে ফ্রিকশন ফোর্স, না নর্মাল ফোর্স, না কুলম্ব ফোর্স, কিচ্ছু বলে নাই, জাস্ট একটা ন্যাচারাল ফোর্স দিয়ে দিছে। বলছে নেচারটা এমন হয়, কোনো মাসি অবজেক্টকে আমরা মাসি অবজেক্টের সঙ্গে রিলেটেড ফোর্স এমন হয়, নাকি ফোর্স সম্বন্ধে কিচ্ছু বলে নাই। এটাই নিউটনসের বিশেষত্ব। তো তখনকার দিনে মানুষ ঠিক করলো, আরে সুন্দর জিনিস, যদি আমরা ফোর্স জানি, ঠিক আছে, ফোর্স জানা থাকলে কি হচ্ছে, আমরা সবকিছু জানতে পাবো। এই কথাটার মানে অনেকেই বুঝবি না, ফোর্স জানা থাকলে কেমন করে সবকিছু জানতে পারি। এই দেখ এদিকে বোঝাচ্ছি, ফোর্স জানা থাকলে কেন আমরা সবকিছু বুঝতে পারি। এর কারণ হচ্ছে, তুই ভাব যে ফোর্সের ভিতরে কি আছে, ফোর্স মানে কি, এটা না, তাহলে ফোর্স দেখ, এফ ইকুয়াল টু কত, এম ইন্টু এ, খালি যদি ম্যাগনিটিউড নিয়ে আমি কথা বলি, এম ইন্টু এ। এবার বলতো ভাস্কর, এ মানে কি হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের মানে কি, ডিভি বাই কত হচ্ছে ডিটি না, খালি আমি ম্যাগনিটিউড নিয়ে কথা বলতেছি। এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি মানে কত হচ্ছে ডি বাই ডিটি, আর এটা কত হচ্ছে ডিএক্স বাই কত হচ্ছে ডিটি না। তার মানে এফ ইকুয়াল টু কি পাইলাম এখানে, এম ডি টু এক্স বাই কত হচ্ছে ডিটি স্কোয়ার, বলতে পারি। তাহলে এইটাকে যদি একটু আমি সাজায় গোছায় লিখি, এটাকে সাজায় গোছায় লিখলে কি পাচ্ছি দেখতো ভালো করে, তাহলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এফ বাই কি হচ্ছে এফ বাই এম, ঠিক আছে, আমার সমান সমান লিখলাম। তাহলে এটা একটা কি আসলো দেখতো, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে কি আসে নাই। এই যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো, তাহলে যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আসে, ফিজিক্সের লোক দেখবি খুশি হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবি, তোর খালি এতটুকুই লাগে, একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আয় ফিজিক্সে। ফিজিক্সকে সব সময় ইকুয়েশন অফ মোশন লাগে, ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন জানা থাকলে সবকিছু জানা হয়ে যায়। কেন জানা হয়ে যায় বোঝার চেষ্টা কর, বা এই যে কথাটা বললাম তোদের, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলে কেন খুশি হই, ফিজিক্সের লোকের মধ্যে কেন স্মাইল আসে, একবার বোঝার চেষ্টা কর। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়েশন এত ইম্পর্টেন্স কেন, বা ইকুয়েশন অফ মোশন এত ইম্পর্টেন্স কেন, বা আমি যে একটা কথা বললাম ফোর্স পাইলেই সবকিছু পাওয়া যায় কেন, এর কারণ হচ্ছে বোঝার চেষ্টা কর। প্রথম কথা, কোনো একটা পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন মানে কি বলতো, ইকুয়েশন অফ মোশন মানে হচ্ছে, শোন, ওই পার্টিকেলটা সময়ের সঙ্গে কোথায় কোথায় আছে এটার কি কর হচ্ছে পার্টটাকে ট্র্যাক কর। মানে কথার কথা ধরলাম, আমি কি করতেছি, এটা হচ্ছে টাইম আছে, এটা হচ্ছে পজিশন আছে। কোনো একটা টাইমে ধরি না আজকে, আজকে তনুশ্রী এইখানে আছে, কালকে তনুশ্রী এই রাস্তা দিয়ে গেল, পরশুদিন তনুশ্রী এই রাস্তা দিয়ে গেল, তারপর দিন এইদিকে গেল, তারপরে আবার এইদিকে আসলো। তাহলে এইটা কি যে তনুশ্রী কোন রাস্তা দিয়ে কোথায় কখন ঘুরতে যায়, ঠিক আছে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে কোন দিনে, তার কি হচ্ছে একটা পাথের ট্র্যাজেক্টরি গেল। এই যে পাথের ট্র্যাজেক্টরি গেল, এটাই কি হচ্ছে ইকুয়েশন অফ মোশন। তনুশ্রী বদলে একটা পার্টিকেলের কথা বলতেছি, তাহলে পার্টিকেলটা যখন কি করতেছে এই দিক দিয়ে মুভমেন্ট করতেছে, অর্থাৎ এই টাইমে পার্টিকেলটা এই পজিশনে ছিল, এই টাইমে পার্টিকেলটা এই পজিশনে, এই টাইমে পার্টিকেলটা এই পজিশনে, এই টাইমে পার্টিকেলটা এই পজিশনে, এই টাইমে পার্টিকেলটা এই পজিশনে। এই যে পার্টিকেলটার যখনই কি পাবি হচ্ছে টাইমের রেসপেক্টে পজিশন পাওয়া যাবে, তখন কি হচ্ছে পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন পাওয়া গেলে। এই ইকুয়েশন অফ মোশন পাওয়া গেলে তুই সবকিছু পাবি। এর কারণটা কি, মানে কি পাইলি, পজিশন অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু কি পাইলি, টাইম পাইলি, এটাকে আমরা কি বলবো ইকুয়েশন অফ মোশন বলবো, ঠিক আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, টাইমের রেসপেক্টে পজিশন পাইলে কি হয়, যখন টাইমের রেসপেক্টে পজিশন পাবি, হ্যাঁ না, তখন সাথে সাথে দেখতো কি পাবি, এটাকে কি কর ডিএক্স বাই ডিটি করে দে, তাহলে কি পাওয়া যাবে ভেলোসিটি পাওয়া যাবে না। তাহলে পজিশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম দেখ কি পাইলি ভেলোসিটি, তাহলে তোর কি লাগলো ভেলোসিটি, ভেলোসিটি হয়ে গেল। তারপরে কি কর, তুই ভেলোসিটি জানিস, এটাকে টাইম দিয়ে ভাগ করে দে, ডিভি বাই ডিটি করে দে, কি পাওয়া যাবে বল অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। তাহলে কি পাইলি অ্যাক্সিলারেশন পাইলি। আবার তুই কি কর,
অ্যাক্সিলারেশনকে ওর মাস দ্বারা মাল্টিপ্লাই করে দেবে, কি পাওয়া যাবে? ফোর্স পাওয়া যাবে। এবার মাসও জানিস, অ্যাক্সিলারেশনও জানিস, ভেলোসিটিও জানিস, পজিশনও জানিস। তুই কি করে এটাকে কি কর হচ্ছে হাফ এম ভি স্কোয়ার করে দে, হাফ এম ভি স্কোয়ার। সব জানিস কি জানিস না? এম জানিস, ভি জানিস, তাহলে কি পাওয়া যাবে? কাইনেটিক এনার্জি পাওয়া যাবে। পোটেনশিয়াল এনার্জি পি ইকুয়াল টু কত হয়? এম জি এইচ ওয়াই দিয়ে লিখলাম, ওয়াই বা এখানে পজিশন কি হচ্ছে এক্স দিয়ে লিখলাম, ঠিক আছে? তো কি বললি ইয়া পাওয়া গেলি, কাইনেটিক এনার্জি পেলি, পোটেনশিয়াল এনার্জি পাওয়া গেলি। ওয়ার্ক ডান লাগবে, আমরা জানি ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে, রেট চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানও পাওয়া গেলি, ওয়ার্ক ডান মানে কি হচ্ছে কাইনেটিক এনার্জি সমান আছে, ঠিক আছে? তো একটা তোরা বলতো এতদিন অবধি কোনো একটা পার্টিকেলের কি পড়ছিস এতদিন অবধি? তোরা ক্লাস 11-12 যে পড়াশোনা করে আসছিস, কতটুকু পড়াশোনা করছিস? কোনো একটা পার্টিকেলের কি করতিস? হয় ভেলোসিটি বের করতিস, না অ্যাক্সিলারেশন বের করতিস, বা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, বা এটার কি হচ্ছে ওয়ার্ক ডান, এইটুকুই তো পড়াশোনা করতিস। তার মানে কোনো একটা পার্টিকেলের যদি কি হচ্ছে পজিশন উইথ রেসপেক্ট টু টাইম পাস, তার মানে ওই পার্টিকেলটা 14 গোষ্ঠীর সবকিছু পাওয়া গেলে তুই যা ইনফরমেশন লাগে ওর সব পাওয়া গেলি। ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? মোমেন্টাম চাইলে মোমেন্টাম পাওয়া যাবে, পি ইকুয়াল টু কত হচ্ছে এমভি, মোমেন্টাম পাওয়া গেলি, ওয়ার্ক ডান পাওয়া গেলি, ফোর্স পাইলে প্রেসার পাওয়া যাবে, সবকিছু যা চাই সবকিছু পাওয়া যাবে। তা একটা পার্টিকেলের সবকিছু পাচ্ছিস, তা এটাই যদি পাস আর তোর লাগে কি? আর এটার মধ্যেই এইটা আছে না, ফোর্সও আছে, পজিশনও আছে, টাইমও আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে। তা ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসায় দে, তোর একটা পার্টিকেলের যা যা ইনফরমেশন লাগে সব ইনফরমেশন কি বের করে নে, চলে যা, মন খুশি হয়ে যা। এতটুকুই পড়াশোনা আমাদের, ওকে? তো ভাব আরো একটা জিনিস দেখ, যদি আমার ইকুয়েশন অফ মোশন ধরি নে, এইটা যে তনুশ্রীর যে এই পার্টটা ছিল বা পার্টিকেলের যে এই পার্টটা ছিল, এই পার্টটা ধরলাম আমি কথার কথা এমন ধরনের পার্টটা কেমন আছে যে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু সাপোজ কত হচ্ছে এ এ টি কিউব এ টি স্কোয়ার প্লাস 2 বি টি প্লাস সি, এমন টাইপের কিছু একটা ইকুয়েশন। হ্যাঁ, তো এবার ভালো করে বোঝার চেষ্টা কর যে এই যে ইকুয়েশনটা গেল, দেখ সুন্দর ইকুয়েশনটা দেখ, এটা কি হচ্ছে তনুশ্রী কোন পাথে যাচ্ছে কোন টাইমের রেসপেক্টে তারই তো ইকুয়েশন। আমি ফর এক্সাম্পল বললাম, এটার ইকুয়েশন এটা হবে কেউ বলি নাই, বাট এমন টাইপের আসলো। তার মানে তোরা দেখতো একটা জিনিস, যদি টাইম ধরি নে আজকের টাইম বসাইলাম, তাহলে আজকের টাইমে তনুশ্রী কোথায় আছে আমি পজিশন পাওয়া যাব। এবার টাইম কি করলাম একদিন আগায় দিলাম, একদিন আগায় দিলে কি হচ্ছে তনুশ্রী কোথায় ছিল বলতে পাবো। একদিন পড়ায় দিলাম, পরে দিলাম, সাপোজ মহালয়ের দিন তনুশ্রী কোথায় ঘুরতে যাবে ওর ইকুয়েশন জানা থাকলে বলতে পাবো কি পাবো না? পাবো। তো এই যে যদি আমরা কি পাই টাইমের রেসপেক্টে পজিশন পাই, ওই পার্টিকেলটার যে পাথের ট্র্যাজেক্টরিটা হবে সম্পূর্ণটা কি করতে পারবো আমরা হচ্ছে এক্সপ্লেন করতে পারবো। ওকে, এতটুকুই কিউটসা জিনিস। আরো তো বললাম যে আমাদের ইকুয়েশন অফ মোশনের সুবিধাই এটা, ইকুয়েশন অফ মোশন মানে কি একটা টাইমের রেসপেক্টে পজিশন যাই না যা ভাই, অন্য যে কোনো টাইমের রেসপেক্টে পজিশন পাওয়া যাবে। ওকে, যেমন আমি আমার কাছে ওয়েভ ইকুয়েশন কারা কারা পড়ছিস, প্রায় অনেকেই পড়ছিস। ওয়েভের ইকুয়েশনে আমরা কি করি, মেন টার্গেট কি ছিল বলতো তোরা? ওয়েভের ইকুয়েশনই তো বের করতাম। ওয়েভের ইকুয়েশনটা কেমন ছিল জান মনে করে দেখতো একটু, এমন ছিল না ডি টু ওয়াই বাই কত হচ্ছে ডি টি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ভি স্কোয়ার, ডি টু ওয়াই বাই কত হচ্ছে ডি এক্স স্কোয়ার, ঠিক আছে না? তো এইটাই কি হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তো এই ইকুয়েশনটা থেকে তোদের আমি দেখাইছিলাম যে এর পরে তুই যে কোনো টাইমের আগে যা পরে যা ওর ইনফরমেশন কি হচ্ছে পাওয়া যাবে। ঠিক তেমনি এইখানে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে কে সাহায্য করছিল, নিউটনস ল, এফ ইকুয়াল টু কত হচ্ছে এম এ, যার ডিফারেনশিয়াল ইকুয়েশন কত এটা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কত এফ বাই এম এ, ঠিক আছে, এফ বাই এম। তো এই যে ছোট্ট কিউটসা জিনিসটা এইটা জানা থাকলে সবকিছু হয়। এবার মানুষের কি করলো বলতো, মানুষ বুঝে গেছে এতদিনে, ভালো করে বস, যে নিউটনস ল পড়াশোনা করলাম আমরা, নিউটনস ল পড়াশোনা করার সঙ্গে সঙ্গে কি হইতেছে নিউটনস ল এইখানে বসায় দেয়, তারপরে পজিশনের রেসপেক্টে যদি টাইম জানা থাকে তাহলে ওইখান থেকে যা ইনফরমেশন চাইছে একটা পার্টিকুলার সব ইনফরমেশন এগুলা পাওয়া যাবে। এতটুকুই গেছিল। তো এই যে সমস্ত ইনফরমেশন গুলা পাওয়া গেলি, ঠিক আছে, এগুলা দিয়ে সব পড়াশোনা হবে। তার মানে সাপোজ কথার কথা কি বললাম হচ্ছে তোদের হাতে একটা কি আছে বল আছে, ওকে, তো কি করলাম সঞ্জীবের হাতে একটা বল দিয়ে দিলাম, ওকে সঞ্জীব। তো এই যে সঞ্জীবের হাতে যখন বলটা দিলাম, বল দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, তুই বলটার উপর ধরে না হাতের উপরে রাখছিস, রাইকে এটাকে কি দিতেছিস ফোর্স দিতেছিস। তো এই যে এফ ইকুয়াল টু এম এ ফর্মুলায় যদি বসাস তুই, তার মানে তোর প্রথমে রেজাল্টেন্ট ফোর্স বের করতে লাগবে কি লাগবে না,
লাগবে। আমি কি বললাম যে এই ফোর্সটা কোনো পার্টিকুলার ফোর্স না, এটা যে কোনো ফোর্স হইতে পারে, ঠিক আছে। তাহলে এইটা যদি তোকে সিস্টেমটা দেই, এই সিস্টেমের উপর রেজাল্টেন্ট ফোর্স কেমন করে বের করবি? তুই বলবি যে এটা একটা কি আছে, ধরলাম বলটা আছে, বলটার মাস কত আছে, এম আছে, সঞ্জীব এমন করে ঠেলতেছে, তাহলে ফোর্স কোন দিকে লাগতেছে, এইদিকে। এটা টেবিলের উপর রাখছিস, তাহলে টেবিলের উপরে কি লাগাচ্ছে, একটা নর্মাল রিঅ্যাকশন লাগাচ্ছে, আর নিচের দিকে গ্রেভিটেশন কি লাগাচ্ছে, এমজি লাগাচ্ছে। এটা যদি এই দিকে যায়, টেবিলের সঙ্গে এর কি থাকবে, একটা ফ্রিকশন ফোর্স এদিকে লাগবে। তার মানে তুই কি পাইলি, দেখ এটা রেজাল্টেন্ট ফোর্স পাওয়া যাবে, যে উপর দিকে নর্মাল ফোর্স, নিচের দিকে এমজি গ্রেভিটেশনাল, এদিকে কি হচ্ছে তোর ফ্রিকশন ফোর্স, আর এইদিকে হচ্ছে যে ফোর্স দিয়ে তুই টানতেছিস, তাহলে এইদিকে তার কি হচ্ছে, অ্যাক্সিলারেশন হইতেছে। তো তখনকার দিনে এই যে 1600 খ্রিস্টাব্দের পরে মানুষের একটাই চিন্তা ছিল, সেটা কি হচ্ছে নিউটনস ল জানি। এবার কি কর, যে সিস্টেমটা দেওয়া আছে সেই সিস্টেমটার তোর একটাই টার্গেট, রেজাল্টেন্ট ফোর্স বের কর। রেজাল্টেন্ট ফোর্স বের করলে তার মানে এই যে ফর্মুলাটা দেখিস, এইখানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি ভালো করে দেখলে এটা হচ্ছে এফ নেট, হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স বের কর, তাহলে কি হচ্ছে ফর্মুলায় বসায় দেয়, তুই সবকিছু পাওয়া যাবে। তো এমন করতে করতে মানুষ সত্যি সত্যি এক্সপ্লেন করা সবকিছু শুরু করলো, যে কি আসলো, ও যে কোনো সিস্টেম দিয়ে দে, সিস্টেমটার কি করবি, খালি রেজাল্টেন্ট ফোর্স বের কর, রেজাল্টেন্ট ফোর্স বের করে এফ ইকুয়াল টু এম এ তে বসায় দে, হ্যাঁ পাওয়া যাবে। ততদিনে আমরা সহজ করার জন্য আরো কি ফ্রি বডি ডায়াগ্রাম বানাইছি, ঠিক আছে না, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে তারপরে কি হচ্ছে সলভ করা শুরু করছি, তার রেজাল্টেন্ট ফোর্স বের করতাম, ওইখান থেকে যা চাইতাম সবকিছু বের হয়ে আসতো। এমন করতে 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 মানুষের একদম ওভার কনফিডেন্ট হওয়া শুরু করলো, বলে বাস আমাদের কিচ্ছু নাই। তুই ভাব, তোরা যদি দেখিস 1630 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1900 খ্রিস্টাব্দ, প্রায় বলতেছে কথাটা, হ্যাঁ, এতদিন অবধি মানুষ একটাই কাজ করছিল, সেটা হচ্ছে এই রেজাল্টেন্ট ফোর্স বের করতো, রেজাল্টেন্ট ফোর্স বের করে বিভিন্ন ইকুয়েশন কি করতো, সলভ করতো, এতটুকুই কাজ ছিল এত বছরে, ঠিক আছে, 200-300 বছরে, ঠিক আছে, মানুষ এটাই করতো, যে রেজাল্টেন্ট ফোর্স বের করতো। সবাই সবার তখন রিসার্চ পেপারে এমন হইতো, যে এটা রেজাল্টেন্ট ফোর্স বের করতেছে, ওইটা রেজাল্টেন্ট ফোর্স বের করতেছে। যেমন তোকে একটা স্প্রিং দিয়ে দিল, এফ ইকুয়াল টু কে, কি হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং একটা ফোর্স, নতুন একটা ফোর্স হইলো, ঠিক আছে, হুকস ল এখান থেকে আসলো, এমন করে কি হচ্ছে ফোর্স গুলো আসতেছিল। ওকে, তো এর পরবর্তীতে মানুষ বললো ঠিক আছে, একটা পার্টিকেলের জন্য ঠিক আছে, এবার দুইটা পার্টিকেল নিল, হ্যাঁ, দুইটা পার্টিকেলের জন্য কি হবে, এমন দুইটা পার্টিকেল আছে, তাহলে দুইটা পার্টিকেলের জন্য কি হবে, দুইটা পার্টিকেলের জন্য তখন মানুষ বুদ্ধি করলো, বলে ঠিক আছে, আমাদের এখানে একটা পার্টিকেল আছে M1, আর এখানে একটা পার্টিকেল কত আছে M2, এদের দুইজনকে পড়ার জন্য আমরা কি করলাম, রিডিউস মাস সিস্টেম ইউজ করলাম, রিডিউস মাস সিস্টেম ইউজ করলাম। রিডিউস মাস সিস্টেম মানে কি, এই দুটাকে মিলে একটা ওয়ান বডি, এটা কি টু বডি প্রবলেম, তাই তো, টু টু বডি প্রবলেম, টু বডি থেকে আমরা রিডিউস করে ওয়ান বডিতে কনভার্ট করলাম, ওয়ান বডিতে কনভার্ট করে এদের আমরা কি দিলাম, একটা সিঙ্গেল মাস, যেটার মিউ নাম দিলাম, যেখানে মিউ কি, মিউ ইকুয়াল টু হচ্ছে M1 M2 বাই হচ্ছে M1 প্লাস M2, এটা হচ্ছে মিউ আসলো। ওকে, তো মানুষ বললো ঠিক আছে, দুইটা বডি থাকলে আমরা কি করবো, এখন ইয়ে দিয়ে দেবো, রিডিউস মাস করে দেবো, এটা দিয়ে তারপরে হচ্ছে সূত্র বসায় দেবো, তারপর সূত্র এমন করে লিখবি এফ ইকুয়াল টু মিউ ইন্টু এ, ঠিক আছে না, এটা দিয়ে কাজ চালায় দেবে। এমন করে চলতেছিল। এরপরে মানুষের আরো ওভার কনফিডেন্স ছিল, আর যখন এই মানুষ বেশি ওভার কনফিডেন্স হয়ে যায়, তখন কি হয়ে যাবে, দেওয়ালে পিঠ ঠেকবেই, জানি সেটা সবাই। ওকে, বেশি ওভার কনফিডেন্স তো দেওয়ালে একদিন পিঠ ঠেকবে। আর মানুষের একটা জিনিস ভালো মাথায় রাখিস, ওভার কনফিডেন্সের সঙ্গে যে জিনিসটা আছে, একবার দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন মানুষ নতুন কিছু আবিষ্কারের চিন্তা ভাবনা শুরু করে দেয়। কারণটা যখন আর দেখতেছে আর পিছনের অপশনই নাই, কিছু করারই অপশন নাই, এবার কি করবি, তখন মানুষ নতুন কিছু সৃষ্টি হয়, নতুন কিছু সৃষ্টি করে। দেখিস না, একটা সব থেকে গরিব লোককে হারানোর আর কিছুই নাই, তারপর ও যদি জীবনে চায় কি না কি করতে পারে। ওকে, তোদের মধ্যে যদি সাপোজ কথার কথা, এতদিন অব্দি কেউ পড়াশোনায় খুব খারাপ করে আসছিস, ঠিক করে পড়াশোনা করিস নাই, তাদের তুই ভাব, দেওয়ালে অলরেডি পিঠ ঠেকছে, তোর কয়টা সেমিস্টার তো পার হয়ে গেছে, এখন কি এখন মহান কাজটা করবি, তো তোর এখনই একটা চান্স আছে, বলে হারানোর তো আর কিছুই নাই, যে কয়দিন টাইম আছে এই কয়দিনে ফাটায় দে, ঠিক আছে, আইআইটি যাবে, এত ভালো র্যাঙ্ক করছে, বড় সব থেকে বেস্ট আইআইটি তে চলে যায়, তো কই থেকে কই চান্স আসে তুই কেউ জানিস না, তো এইখান থেকেই তোদের শুরুয়াত করে দেয়, জাননি। ওকে, তো এইখানে আমাদেরও পুরা মানব কমিউনিটির, ঠিক আছে, পুরা ভারতবর্ষের খালি না, পুরা হচ্ছে ওয়ার্ল্ডের মানব হিউম্যান কমিউনিটির একটা জায়গায় দেওয়ালে পিঠ থেকে গেছে। এর পরে কি, ঠিক আছে, ওভার কনফিডেন্সে কেমন করে পিঠ ঠেকলো বোঝার চেষ্টা কর। যে আমরা কি বললাম বলতো, এটা পড়াশোনা করার জন্য যে জিনিসটা দরকার আমাদের, সেটা হচ্ছে
কোনো একটা পার্টিকেলের পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, আর ওইটা পাইলে হচ্ছে সবকিছু পাবো, এবং সঙ্গে সঙ্গে অবভিয়াসলি এইটা যখন ইউজ করতে যাব তখন ওইটার কি লাগবে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ধারণা লাগবে। এবার আমি কি বললাম, দুইটা দিলাম, দুইটার জন্য তো করে নিবি। এবার তোদেরকে কি বলছি, এমন 1000টা বল দিয়ে দিছি, তো 1000টা বল তোকে কাউকে গিফট করে দিলাম, এবার 1000টা বল কি করবি, এমন করে ফেলাই দিবি। এবার তোর সিস্টেমটার মধ্যে কতগুলো বল আছে, 1000টা, ঠিক আছে, 1000 বল আছে। এবার 1000 বল যদি তোর থাকে, তুই একবার ভাবার চেষ্টা করতে, 1000টা বল তোর হাতে আছে, তো এই 1000 বল থাকার পরে তুই যখন 1000 বল এমন করে ফেললি, সব থেকে সুবিধা হবে তোদের আমি বলি, তুই মার্বেল খেলতেছিস, এবার মার্বেল এমন করে কাঞ্চা খেলতিস না ছোটবেলায় মার্বেল, তো এতগুলা মার্বেল তোর হাতে যদি আমি দিই যে 1000 মার্বেল দিই, 1000 মার্বেল এমন করে ফেললি, ফেলার সঙ্গে সঙ্গে 1000টা মার্বেল কোন দিকে চলে যাবে, কত র্যান্ডম ডিরেকশনে চলে যাবে। আর এই যে ফেলতেছিস কত ডাইমেনশনালে ফেলতেছিস, 3 ডাইমেনশনালে, তোরা যদি দেখিস এটা একটা সিঙ্গেল পার্টিকেল, এটার ইকুয়েশন অফ মোশন কয়টা হবে, 3টে আসবে না, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং কি হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে এটা কিসের জন্য লিখছি আমি, খালি d2x/dt², অ্যালং এক্স অ্যাক্সিস লিখছি। সেম জিনিস কিসের জন্য, 3D তে ওয়াই এর জন্য আসবে, আবার কত আসবে, জেড এর জন্য আসবে। তার মানে কোনো একটা সিঙ্গেল পার্টিকেলকে ডেসক্রাইব করার জন্য, 3D তে ডেসক্রাইব করার জন্য আমাদের কয়টা ইকুয়েশন লাগে, 3টে ইকুয়েশন লাগে। এবার তোদেরকে কতগুলো পার্টিকেল দিছি আমি, 1000 পার্টিকেলটা দিছি, 1000 পার্টিকেলের জন্য কয়টা ইকুয়েশন লাগবে, 1000টা ইকুয়েশন। 1000 পার্টিকেল 3D তে ফেলছিস, কতগুলো ইকুয়েশন লাগবে, 3000 পার্টিকেল ইকুয়েশন এখন লাগবে। তো তুই ভাব 3000 ইকুয়েশন তুই কি করবি হচ্ছে সলভ করা শুরু করবি, এগুলা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবি। তো 3000 ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করিস, তুই জানিস কি থেকে কি হবে, গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিবি, গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে ওই 3000 ইকুয়েশন সলভ করতে করতে। ওকে, এবারও আরো একটা ইম্পর্টেন্ট, তার মানে এতক্ষণে একটা জিনিস বুঝতে পারছিস, যখন পার্টিকেলের সংখ্যা বাড়াচ্ছি একটু একটু প্রবলেমের দিকে যাচ্ছি। নিউটনস ল কতক্ষণ ভালো, যখন একটা পার্টিকেল, নিউটনস ল কতক্ষণ ভালো, যখন দুইটা পার্টিকেল, রিডিউস মাস দিয়ে করলাম। এবার আমরা কি হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস নিচ্ছি, পার্টিকেল থেকে পার্টিকেলসে চলে যাচ্ছি, তাহলে সিস্টেম অফ পার্টিকেলস নিলে কি হইতেছে, ভালো করে বোঝ, যখন সিস্টেম অফ পার্টিকেলস নিচ্ছিস তখন এত ইকুয়েশন হচ্ছে, এত ইকুয়েশন হচ্ছে যে ওগুলাকে আর নরমালি সলভ করা কি হচ্ছে যাচ্ছেই না। তো আমাদের প্রবলেম শুরু হইলো, 1 নাম্বার প্রবলেম মাথায় রাখিস, সিস্টেম অফ পার্টিকেলস। হ্যাঁ, তো প্রবলেম গুলো আমি তোদের লিখে দেই। ফার্স্ট প্রবলেম কি আসলো, সিস্টেম অফ, প্রথমে কি ছিল, সিঙ্গেল পার্টিকেল, সিঙ্গেল পার্টিকেলকে ইজিলি সলভ করা যাইছিল, তারপরে ডাবল পার্টিকেল, ঠিক আছে, টু বডি প্রবলেম, টু বডি প্রবলেম, যেটাকেও আমরা রিডিউস মাস দিয়ে করলাম, কিন্তু এর পরে যেটা খতরনাক আসলো সেটা কি হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস। ওকে, সিস্টেম অফ পার্টিকেলস, তো ভালো করে বোঝার চেষ্টা কর। এই যখনই সিস্টেম অফ পার্টিকেলস আসলো, পার্টিকেলস আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, নাম্বার অফ ইকুয়েশনস এত হিউজ হয়ে গেছে যে এটাকে নিয়ে সলভ করা আর খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই যে আমরা নাম্বার অফ এতগুলো হিউজ নাম্বার অফ ইকুয়েশন অফ মোশন আছে যেগুলোকে সলভ করা কঠিন হচ্ছে, এর সঙ্গে সঙ্গে তবুও না হয় বললি, কেউ সেই ডেডিকেটেড আসিস তোরা, ডেডিকেটেড থেকে কি বললি যে আমি তো সলভ করবোই ভাই, দিন রাত জায়গায় কি করবো হচ্ছে 2-4টা লোক রাখিয়ে দেবো সলভ করার জন্য, সবাই মিলে একসাথে আমরা সলভ করবো, এমন ডেডিকেটেড লোক থাকতেও পারিস। কিন্তু আর একটা গল্প বলতেছি, তোর ডেডিকেশনের দেখ কি অবস্থা হয়। কি আছে, 1000 তোর মার্বেল আছে, এবার 1000 মার্বেল এমন করে ফেলছিস, ফেলার সঙ্গে সঙ্গে বলতো ইকুয়েশন অফ মোশন পড়ার সময়, তোকে নিউটনস ল পড়ার সময়, ফোর্স একটা কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর, একটু আগে বলছিলাম ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর আছে মানে ডিরেকশন ইম্পর্টেন্ট। এবার তুই ভাব, যখন 1000 পার্টিকেলস এমন করে ফেলছিস, সবগুলো কি এক্স অ্যাক্সিসে গেছে, যায় নাই, সব ওয়াই অ্যাক্সিসে গেছে, যায় নাই, সব জেড অ্যাক্সিসে গেছে, যায় নাই, তার মানে কি হচ্ছে র্যান্ডম প্লেনে গেছে, র্যান্ডম প্লেনে গেছে মানে প্রত্যেকটা ফোর্স ভেক্টর কোয়ান্টিটি হলে তার কি আছে, কম্পোনেন্ট আছে, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। তুই ভাব, ফোর্স ভেক্টর কোয়ান্টিটির জন্য এতক্ষণ কি ছিল, 1000 অফ পার্টিকেল ছিল, 1000 অফ পার্টিকেলের জন্য 3D তে কত হচ্ছে 3000 ইকুয়েশন ছিল। এবার 3000 ইকুয়েশনের মধ্যেও প্রত্যেকটা পার্টিকেলসের যে ফোর্স লাগছে
কোন প্লেনে গেছে তার কি আছে, এবার তিনটা করে কি আছে, কম্পোনেন্ট আছে। এবার সেই ফোর্স গুলোর কম্পোনেন্টে ডিভাইডেড করতে থাক, ডিভাইডেড করে এতগুলো ইকুয়েশন আসবে যে রেজাল্টেন্ট ফোর্স আর কি পাবি না, হচ্ছে কোনোদিন খুঁজেই পাবি না। তো তোদের তো আমি কি বললাম এইখানে 1000টা মার্বেলের কথা বলছি রে। তুই ভাব, তুই হচ্ছে গ্যাসিয়াস পার্টিকেল নিতেছিস, 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাসের মধ্যে কত অণু আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা 10⁻23 অর্ডারে আছে। তো এতগুলো তো সলভ করা শুরু করিস, তোর কতগুলো প্রজন্ম যাবে জানিস। আজকে সলভ করা শুরু করছে ভাস্কর, ভাস্কর সলভ করতে করতে গিয়েছে, ভাস্কর সলভ করলো অর্ধেক কিছু, তারপর ওর বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, অ্যান্সো অনসো অনসো অন সলভ করতেই আছে, তবু কোনোদিন কি হবে না, সলভ হবে না। এবার তার মানে সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে একটা তো বড় প্রবলেম আসলো যে তোদের প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, তবুও কি করা যাবে না, হচ্ছে ইকুয়েশন সলভ করা যাবে না। তো এতগুলো ইকুয়েশন সলভ করার জন্য তাহলে আমি কি বললাম, একটা প্রবলেম কি হচ্ছে, একটা প্রবলেম এটা সিস্টেম অফ পার্টিকেলস, এটা তবুও তোরা ডেডিকেশন সহকারে কিছু করার চেষ্টা করবি, কিন্তু তারপরে যেটা আসবে রেজাল্টেন্ট ফোর্স বের করা, যেহেতু ফোর্স একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আর একটা কি হচ্ছে ফোর্স, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তাই না। এটা আরেকটা কিন্তু বড় প্রবলেম গেল, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, বুঝতে পাইতেছিস। ফোর্স ভেক্টর কোয়ান্টিটির জন্য কিন্তু আরো ঝামেলা শুরু। এবার শোন, আমি কি বলছিলাম, এই অবস্থায় মানুষের কি হচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এতগুলো কেমন করে সলভ করব। নিউটনসকে গিয়ে বলতেছে, নিউটন ভাই কি করে করব, নিউটন তো ততদিনে চলে গেছে, ঠিক আছে, নাই আমাদের পৃথিবীতে। তো মানুষ জানা মাথা খুঁজতেছে, মাথায় থেকে কি করব। এবার যদি মানুষটা নাই থাকে, তাহলে নতুন কিছু বুদ্ধি তো বের করতেই লাগবে না। যেমন তনুশ্রী না, ভাস্করের জন্যই বলি, এটা ভাস্করের জন্য সুইটেবল এক্সাম্পল। ভাস্করের যতদিন উনি ছিল, সবকিছু ফোন করে বলতো, বলে এমসিকিউ সলভ করো, এটা সলভ করো, এমন করে পড়ো, সোনা খাইছো খাও নাই, কত কি, হ্যাঁ না ভাস্কর। যখন ভাস্করকে উনি ছেড়ে চলে গেছে, ভাস্কর কি বেঁচে নাই, আছে না, ও স্নানও করতেছে, পড়াশোনাও করতেছে, সবকিছু করতেছে। তার মানে মানুষ যখন থাকে না, তখন কিছু না কিছু অ্যাডজাস্ট করে নতুন ভাবে কিছু তৈরি করেই ফেলে। ঠিক তেমনই নিউটনস নাই, নিউটনসকে আর কোশ্চেন করার কিছু নাই, তখন মানুষ, আদার্স যে মানুষগুলো আছে, তারা ঠিক করলো এই প্রবলেমটাকে সলভ করা যাক, চলো সলভ করা শুরু করি। হ্যাঁ, এই যে প্রবলেমটা সলভ করতে যাব, সলভ করতে গিয়ে যে নতুন ব্রাঞ্চটা আসবে, তারই নাম কি হচ্ছে ক্লাসিক্যাল ডাইনামিক্স। এবার দেখ ভালো করে, এইখানে একটা ওয়ার্ড শোন, ডাইনামিক্স। ডাইনামিক্স মানে কি বলতো, ডাইনামিক্স মানে কি, অনলাইন বল, অফলাইন, ডাইনামিক্স মানে কি। হ্যাঁ, ভেরি গুড, ওকে। তোদের ডাইনামিক্স মানে কি, অনলাইন তোদের ডাইনামিক্স মানে কি আছে, ডাইনামিক্স মানে কি, যখন কি হচ্ছে কোনো পার্টিকেল মোশনে আছে। ভেরি গুড সঞ্জীব, ওকে। তাহলে কি হচ্ছে ডাইনামিক্স মানে পার্টিকেলস, পার্টিকেলস ইন মোশন, তাই তো, এইটা কথার অর্থ হচ্ছে ডাইনামিক্স। আরে তোরা শুনিস না, ডাইনামিক অফিসার, যে কি হচ্ছে মুভমেন্ট করতে থাকে, একে ধরে ওকে ছাড়ে, ওকে ধরে, ঠিক আছে, ডাইনামিক অবস্থায় আছে, ওর মুভমেন্ট আছে, ডাইনামিক অফিসার। তো এটা কি হচ্ছে, সঞ্জীব যে হাসতেছে, ওই ডাইনামিক, ওকে ধরা ছাড়ার কথা বলি নাই, ঠিক আছে। এবার দেখ ভালো করে, তো এই যে পার্টিকেলস ইন মোশন, তো এইটার, হ্যাঁ মজুল, ভেরি গুড, চলনশীল। তো এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করে এইখানে। তো আমরা ডাইনামিক্স পড়তেছি, তার মানে সিস্টেম অফ পার্টিকেলস কি আছে, মোশনে আছে কি নাই, আছে। এখানে পার্টিকেলস এর মোশন নিয়ে আলোচনা করব। এবার তোরা ভাব, এইদিকে শোন, হ্যাঁ কিছুক্ষণ গল্পটা শোন, খুব ইন্টারেস্টিং গল্প শুরুটা। এবার শোন, যে আমাদের টার্গেট কি হইলো বলতো, দেওয়ালে পিঠ ঠেকলো কি, যে আমাদের সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে বহুত ইকুয়েশন হচ্ছে, এই ইকুয়েশন গুলোকে আর নিউটনস ল দিয়ে সলভ করা যাচ্ছে না, আর আমরা সলিউশন পাচ্ছি না। তো এগুলোকে সলভ করার জন্য কি করবি তোরা, বুদ্ধি কি করবি, মানুষ নর্মালি কি ভাববে, যে কোনো কিছুর সলিউশন করার জন্য প্রথমে কি জানতে লাগে, প্রবলেমস। তো প্রবলেমস কি, মেনলি দুইটা প্রবলেমস আছে, একটা কি হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, আর একটা কি হচ্ছে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো এই দুইটাই তো প্রবলেম। তার মধ্যে প্রথম প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা কর। হ্যাঁ, তো প্রথম প্রবলেমটাকে ঠিক করার জন্য যদি আমরা সিঙ্গেল পার্টিকেল নেই বা টু বডি প্রবলেম নেই, তাহলে কোনো প্রবলেম হবে নাই। কিন্তু রিয়েলিটিটা বসতো, আমি রিয়েলিটিতে কি করতে চাইতেছি, রিয়েলিটিতে একটু জলপান করতেছি, যেটা রিয়েলি জলপান করতেছি, ঠিক আছে, পড়ার বোঝানো বাদেও পান করতে চাইতেছি। তো এবার দেখ,
আমি যে জলটা পান করলাম রিয়েলিটিতে, হ্যাঁ, এই জলের কাছে, এই এদিকে দেখা একটু সবাই শোন, এই জলের ক্ষেত্রে আমার কি একটা জল গেছে আমার মুখের ভিতরে? গেছে? সম্ভব? তাহলে সিঙ্গেল পার্টিকেল নিয়ে পড়াশোনা করে কোনো লাভ আছে? বাস্তবে যদি টিকতে চাস রিয়েলিটিতে, তোকে বললাম যে আজকে তনুশ্রী, তোকে আজকের দিনের জন্য একটা অক্সিজেন মলিকুল দেওয়া হবে, কি করবি? চলতে পাবি? চলতে পাবি না। তার মানে জীবনে বাস্তবে যদি টিকতে চাস, বাস্তবে যদি কিছু করতে চাস, বাস্তব যদি ফিজিক্স পড়তে চাস, নেচারকে যদি এক্সপ্লেন করতে চাস, প্রথম কথা তো ভাই যে সিঙ্গেল পার্টিকেল দিয়ে কিছুই চলে না। রিয়েল ফিজিক্সের দিকে আয়, রিয়েলিটির দিকে আয়। রিয়েলিটিতে সিস্টেম অফ পার্টিকেলস লাগে। তাহলে ভাব, এটাকে তোরা সংশোধন করার চান্স আছে? চান্সই নেই। তোকে তো এটা নিয়ে পড়াশোনা করতেই লাগবে, ওকে ছাড়া তো যাইতেই পারবি না। তার মানে এখন একটাকেই তোরা কি করতে পারিস হচ্ছে সংশোধন করতে পারিস, কারেকশন করতে পারিস, একটাকে নিয়েই ভাবতে পারিস। সেটা কি হচ্ছে? ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো মানুষের মাথায় আসলো যে ফোর্স কি হচ্ছে? একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার ভালো করে বোঝার চেষ্টা কর যে তোরা প্রথম দিন থেকে তুই ভাব, তখনকার দিনে সায়েন্টিস্ট গুলা কিসের জন্য এত বিখ্যাত বা কিসের জন্য এত মহান মহান কাজ করে থুয়ে গেছে, একটু বোঝার চেষ্টা কর। এর কারণ হচ্ছে ভাই, 1600 খ্রিস্টাব্দ থেকে ফিজিক্সের কথা বললে, সায়েন্সের কথা বললে, প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা মানুষের, আজকেও যদি বলি আমি, সবার যে কথাটা আসে মাধ্যাকর্ষণ শক্তি, গ্রেভিটেশনাল ফোর্স। যে কোনো কিছু উপর থেকে নিচে কিসের জন্য পড়তেছে? গ্রেভিটেশনাল ফোর্সের জন্য, গ্রেভিটেশনাল ফোর্সের জন্য। আর বলছে এখন সেই ফোর্স নিয়েই কথা বলা যাবে না, কারণটা ফোর্সেই কি হচ্ছে প্রবলেম। মানুষের পায়ের তলার মাটি একদম আউট, ঠিক আছে, কোথায় দাঁড়াবে মানুষ বুঝতেই পারছে না, দেওয়ালে পিঠ থাকা শেষ। এরপরে মানুষ হা হুতাশ করা শুরু করছে, কি করব কি করব কি করব, আর তো পাচ্ছি না। ওকে, এই যে আর পাচ্ছি না থেকে কি হলো, নতুন কিছুর আবির্ভাব হবে। তখন মানুষ বলল যে ফোর্স ছিল, কিন্তু ফোর্সে প্রবলেম আসতেছে, তাহলে ফোর্স থেকে বাঁচার কি বুদ্ধি আছে? এমন আরেকটা কোয়ান্টিটি বল, যে কোয়ান্টিটিটা সব জায়গাতে প্রায় আছে, ঠিক আছে, যেটার আশেপাশেই আমরা ঘোরাফেরা করি। সেটা কি? যেটা ইউনিভার্স সৃষ্টির সময় থেকে আজ অব্দি চিরকাল থাকবে। সেটা কি জিনিস? এমন একটা জিনিস বল। হ্যাঁ, যেমন ওয়ার্ক বললি, ভেরি গুড। আর কি? পাওয়ার, হ্যাঁ, অনেক কিছু বলতেছি সুন্দর সুন্দর। আর কিছু? মাস, ওকে। তোরা আর কিছু কেউ? অনলাইন, হ্যাঁ, বজরুল, ভেরি গুড। আর একটা কি জিনিস আছে? ওয়ার্ক, যেমন বললি, ওয়ার্কের ফর্ম কি হচ্ছে? এনার্জি, ঠিক আছে। এবার এনার্জি বলার সাথে সাথে মজার কি হইলো বলতো, যখন এনার্জি বললাম, ইউনিভার্সের সব থেকে একটা ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে এনার্জি। এনার্জি ছাড়া কোনো কিছুই হবে না। এনার্জি বলার সঙ্গে সঙ্গে মন খুশি হওয়ার কারণ, বা তুই যখন ওয়ার্ক বললি মন খুশি হওয়ার কারণ কি? এটা একটা কি রাশি? স্কেলার না ভেক্টর? স্কেলার। আমাদের প্রবলেম কোথায় ছিল? ফোর্সে প্রবলেম ছিল? ফোর্সে না, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ওটাই প্রবলেম ছিল। তা আমরা কি করবো? একটা স্কেলার কোয়ান্টিটি খুঁজবো, যেটা কি থাকবে না, অতগুলো কম্পোনেন্ট ভাগ করতে লাগবে না, তাহলেই আমরা বাঁচতে পারি। তখন মানুষ বুদ্ধি করলো, ঠিক আছে, আমরা পড়াশোনা শুরু করব। এবার পড়াশোনাটা কি করবো হচ্ছে ফোর্সের রেসপেক্টে না পড়াশোনা করে, পুরা পড়াশোনা এনার্জির রেসপেক্টে আমরা করতে যাচ্ছি। এই যে এনার্জির রেসপেক্টে পড়াশোনা শুরু হয়ে গেল, এটারই নাম কি হচ্ছে? অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, তো বা ক্লাসিক্যাল ডাইনামিক্স। ওকে, তাহলে এই যে পড়াশোনাটা, তাহলে ফোর্স একটা কি রাশি গেল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যে ভেক্টর কোয়ান্টিটিটার জন্য অনেক কম্পোনেন্ট আসবে, রেজাল্টের ফোর্স বের করা কঠিন, তার জন্য আমরা শিফট করে গেলাম একটা স্কেলার কোয়ান্টিটিতে। স্কেলার কোয়ান্টিটির মধ্যে খুঁজে বের করলাম যেটা ইউনিভার্সের একটা ট্রুথ কোয়ান্টিটি, সেটা হচ্ছে কি হচ্ছে? এনার্জি। তো এনার্জি নিয়ে আমরা কথা বলি, চলো তাহলে। তাহলে এনার্জি রিলেটেড পড়াশোনা, এটারই নাম কি হচ্ছে? অ্যাডভান্স, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। বুঝছিস আমাদের কেমন করে ডেভেলপমেন্ট হইতেছে? ওকে, ইয়েস। তাহলে এটার এই নাম কি হচ্ছে? এটা পড়াশোনা কি হচ্ছে? এনার্জি রিলেটেড পড়াশোনা করা, এনার্জি রিলেটেড। ওকে, তো দেখ, মোশন নিয়ে তো আমরা ক্লাসিক্যাল নিউটন লতেও পড়ছি, মোশন নিয়ে এইখানেও পড়বো, কিন্তু ওইখানে কি করছিলাম? নিউটনস এর পড়াশোনা মাথায় রাখিস একটা জিনিস, ওটা হচ্ছে আমাদের শেখার জন্য পড়াশোনা, কিন্তু বাস্তবের সঙ্গে ওইটা রিলেশন খুবই কম আছে, কারণ ওইখানে সিঙ্গেল অফ পার্টিকেল নিয়ে কথা বলে। ওকে, আর এইখানে কি করলো হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে কথা বলতেছে। তো সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে ফোর্সের ডিরেকশনের জন্য প্রবলেম আসতেছিল, ডিরেকশনকে আউট করে দেয়, তাহলে কি পাওয়া যাবে? এনার্জি নিয়ে পড়াশোনা কর। তুই একটা ভালো বলছিলি, ওকে, তোর নাম নাকি ভুলে গেলাম,
অমরেশ, ওকে। অমরেশ তুই বলছিলি কি হচ্ছে মাস, ওকে। তো মাস নিয়েও বলতে পারতাম, মাসও তো একটা কি হচ্ছে স্কেলার রাশি, কিন্তু মাসের প্রবলেম আছে একটা, ঠিক আছে, ও না একটু বহুত দুষ্টু লোক, ঠিক আছে। যদি কেউ কম স্পিডে ছোটাছুটি করে তার জন্য মাস এক ধরনের কাজ করে, কেউ যদি বেশি স্পিডে ছোটাছুটি করে তার জন্য মাস আর এক ধরনের কাজ করে। তো মাস একটা হচ্ছে দুষ্টু লোক, ঠিক আছে। মাসের ফর্মুলা স্পিডের সঙ্গে কি হচ্ছে চেঞ্জ হইতে থাকে। আমি এটা পরে বোঝাবো যে মাস কেন নিলাম না, হ্যাঁ, খালি এতটুকু বললাম মাস একটু দুষ্টু লোক। এটা কি করে এমন করে ডিপেন্ড করে, এম ইকুয়াল টু কত হচ্ছে m0√1 মাইনাস কত হচ্ছে ভি স্কোয়ার বাই কত হয় সি স্কোয়ার হয়, বুঝছিস। তো কম ভেলোসিটিতে এইটুক মাস, বেশি ভেলোসিটিতে পুরাটা মাস, ওকে। তো দুষ্টু লোক, ঠিক আছে। তো ইউনিভার্সালি গিয়ে ওটা বেশি অ্যাপ্লি হবে না, ওটা দিয়ে পড়াশোনা করা একটু ডেঞ্জার, আরো সাইন তৈরি হয়ে যায়, ওকে। তো যেন ওইটাকে আমরা চাইলে এনার্জি দিয়ে পড়াশোনা করি, ওকে। এবার এনার্জি দিয়ে যখন পড়াশোনা করতেছি, ভালো কথা। এবার এনার্জির পড়াশোনা করার জন্য বিখ্যাত বিখ্যাত লোকগুলো আসলো। অ্যাকচুয়ালি মাথায় রেখেছি, একদিনে তো আর কেউ বলে নাই বলে এনার্জি দিয়ে পড়াশোনা করি। অ্যাকচুয়ালি এই যে গল্পটা বললাম, এতশো বছরে মানুষ কি করা ঠিক করা শুরু করছে বলতো। মানুষ বলছিল যে কিছু তো একটা সেকেন্ড মেথড আসুক। এই যে সেকেন্ড মেথডটা পড়াশোনা করার, এগুলা তো ম্যাথামেটিক্যাল জিনিস না। তুই ভাব ন্যাচারাল ফেনোমেনা যেটা ঘটতেছে ওটা তো ভাই যেমন কারণেই ঘটবে, ওকে। তুই 1000টা মার্বেল ফেললি, এবার 1000টা মার্বেল কি হইতে পারে, নিউটনিয়ান মেকানিক্স দিয়েও তোর যেমন ঘটবে, অ্যাডভান্স মেকানিক্স দিয়েও তা হবে, যে কোনো দিয়ে ঘটনাটা তো সেমই ঘটবে। এবার কতটা ভালো করে এক্সপ্লেন করবি তার মেথড হচ্ছে তোর দায়িত্ব, যে তার মেথড বের কর তুই। তার মেথডে নিউটন সোলা বের করতে গেছি, নিউটন সোলা ভালো এক্সপ্লেন করতে পারে না। তো মানুষ করছিল সেকেন্ড একটা মেথড খুঁজি। সেকেন্ড একটা মেথড খোঁজার জন্য অনেক লোক অনেক কিছু দিয়ে ট্রাই করতেছিল, যেমন বললি মাছ দিয়ে ট্রাই করতেছিল, কেউ বলো অন্য কিছু দিয়ে ট্রাই করতেছিল। তার মধ্যে এনার্জি দিয়ে ট্রাই করার সময় দেখলো যে ও সুন্দর কি উৎসাহ জিনিস আসতেছে, ওকে। এই সময় অনেক সায়েন্টিস্ট ভালো ভালো কাজ করছে, যেমন ডি অ্যালাম্বার্ট একজন সায়েন্টিস্ট অস্বাভাবিক কিছু কাজ করে থুয়ে গেছে, বহুত ফিজিক্সের জন্য ভালো ভালো কাজ করছে। নাম হয়তো অনেকে শুনিস নাই, এখন শুনবি। বাট ডি অ্যালাম্বার্ট বহুত বড় বড় কাজ করে থুয়ে গেছে, হ্যাঁ। ডি অ্যালাম্বার্ট বহুত বহুত কাজ করছে, খুব সুন্দর কাজ করছে। ভার্চুয়াল ওয়ার্ক সম্বন্ধে আমাদের ধারণা দিচ্ছে, কি জিনিস এগুলো বোঝাবো, হ্যাঁ। তো ডি অ্যালাম্বার্ট খুব সুন্দর কাজ করছে। ডি অ্যালাম্বার্ট, ল্যাগারেঞ্জ, হ্যামিল্টন, এরা কি হচ্ছে অনেক আরো অনেক সায়েন্টিস্ট কাজ করছে, তার মধ্যে এদের নাম আমি বললাম, হ্যাঁ। এর মধ্যে কেউ কেউ আসছে বলছে যে আমরা তো এনার্জি নিয়ে কথা বলতেছি, এবার বলতো কোন একটা সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা এই সিস্টেমটার ক্ষেত্রে বলতেছি, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি বলতে কি বুঝি, কোনটা কোনটা মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। তো বলছে যে কোনো একটা সিস্টেমের এনার্জি নিয়ে যখন পড়াশোনা করতেছি আমরা কি করি, সিস্টেমটার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স নিয়ে আমি একটা ইকুয়েশন অফ মোশন দিয়ে দেই, ওকে। তাহলে সিস্টেমটার কি করলো, যে একটা কি করলো হচ্ছে কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই দুইটার হচ্ছে ডিফারেন্স নিয়ে পড়াশোনা করে। এই যে ডিফারেন্স নিয়ে পড়াশোনার জন্য যে ইকুয়েশন অফ মোশন তৈরি করে, কে তৈরি করে, এই যে সায়েন্টিস্টের নাম হচ্ছে ল্যাগারেঞ্জ, ঠিক আছে। তার জন্য ওনার নামে এটার নাম কি দেয়, এল, ঠিক আছে। যেখানে কি হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স নিয়ে পড়াশোনা করে, এর জন্য এই যে পড়াশোনাটার নাম কি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, ওকে। আর বললো এ কিন্তু যেমন কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা কর, যে 1600 খ্রিস্টাব্দের জন্য হচ্ছে নিউটন 3টা ফর্মুলা দিছিল, ওর দিয়ে পড়াশোনা করার নাম কি দিছিলাম আমরা, নিউটনিয়ান মেকানিক্স। অমন ল্যাগারেঞ্জ ইকুয়েশন অফ মোশন দিছে, যেমন এফ ইকুয়াল টু এম এ, ও হচ্ছে নতুন দিছে, কেমন ইকুয়েশন অফ মোশন দিছে, কেমন করে বের হয়, ওগুলো তো করাবো, ওগুলোই তো এই সিলেবাসে আছে না, ওগুলো তো করাবোই, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন। তাহলে টি মাইনাস ভি এর ফর্মে দিছে। তারপরে আসলো ওর আরেকজনের প্রতিদ্বন্দ্বী আসলো, ধর তুই কি করলি হচ্ছে টি মাইনাস ভি দিয়ে পড়াশোনা করলি, কেন আমরা টোটাল এনার্জি দিয়ে পড়াশোনা করতে পারি না কেন, ঠিক আছে না, টি প্লাস ভি করে দিই, টোটাল মেকানিক্যাল এনার্জি দিয়ে পড়াশোনা করি। তাহলে এই যে আসলো আরেকজন সায়েন্টিস্ট এসে বললো ভাই আমি নতুন ধরনের কিছু কি করবো হচ্ছে একটু প্রসেস দেই, চল নতুন ইকুয়েশন অফ মোশন দেই। ও নিজের নাম কামানোর জন্য কি করলো, কি দিল, টি প্লাস কি দিল, ভি দিল। আর টি প্লাস ভি মানে টোটাল এনার্জি, কিন্তু কোন সায়েন্টিস্ট দিছে, হ্যামিল্টন, তার জন্য নাম কি হচ্ছে এইচ দিয়ে লিখবো। তাহলে এইচ কিছুই না, কিন্তু এটা হচ্ছে টোটাল এনার্জি, হ্যাঁ। তো এটাকে কি বলি, এর জন্য এটার নাম কি হয়েছিল, হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তার জন্য তোদের বইয়ে তোদের সিলেবাসে দেখবি লেখা থাকে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, যেটার অপর নাম কি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এন্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স, ওকে। এটাই হচ্ছে আমাদের পড়াশোনা, এটাই হচ্ছে আমাদের সিলেবাস। এবার আমরা সিলেবাসের ভিতরে প্রবেশ করব ধীরে ধীরে, আর এটা কেমন করে পড়াশোনা করব ধীরে ধীরে বস, ওকে।
তো এইটুক মাথায় রাখিস যে এদের ইকুয়েশন অফ মোশন আজকে আবার লিখতে বলিস না, বলে এফ ইকুয়াল টু এম এর মতো লিখে দেন, দেবো, ঠিক আছে? তার জন্য আগে ডিরাইভ করি, ওই দিকে অব্দি যাই। ওকে, একদিনে সবকিছু বললে মাথা হয়ে যাবে, তো এগুলো তো আর করা যাবে না, ধীরে ধীরে আসবো। তো দেখ, প্রথম প্রবলেম তো সলভ করা পসিবলই না, প্রথম প্রবলেম সলভ করতে গেলে এক্সিস্টই করবে না কিছু। তো দ্বিতীয় প্রবলেম সলভ করার জন্য কি এলাম, এনার্জি এলাম। এনার্জিকে টি মাইনাস ভি এর ফর্মে যদি পড়াশোনা করি, তার ইকুয়েশন অফ মোশনের রেসপেক্টে পড়াশোনা করলে এটা কি হবে, হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। আর যদি আমরা টি প্লাস ভি দ্যাট ইজ টোটাল এনার্জি রেসপেক্টে পড়াশোনা করি, সেটা হবে হ্যামিল্টনিয়ান মেকানিক্স বা হ্যামিল্টনিয়ানের ইকুয়েশন অফ মোশন। এখন অব্দি বল, যতটুকু বলছি কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারিস তোরা। ওকে, নিজের মাথায় একবার গোছায় নেয় এতক্ষণ অব্দি যা কিছু বলছি। ডেভেলপমেন্ট ভাই, আজকে ডেভেলপমেন্ট পড়তেছি। মাথায় রাখিস যে তোদের প্রথম 3টে লেকচার, শোন একটা এক্সট্রা কথা বলতেছি পড়াশোনার বাইরে গিয়া, এই ক্লাসিক্যাল ডাইনামিক্স এর প্রথম 3টে লেকচার যে বুঝবি, ঠিক আছে, একদম এ টু জেড, তারপরে দেখবি আর এই সিলেবাসে কিচ্ছু নেই। একটাই টার্গেট, এল বের কর বা এইচ বের কর, তারপরে এটার ইকুয়েশন অফ মোশনে বসাই দে, তারপরে কি করে দিয়েছে ইকুয়েশনটাকে সলভ কর, খালি ডেরিভেটিভ শিখে আসবি, হয়ে যাবে। ওকে, তাহলে 3টে লেকচারের পর তোদের হাতে খালি ডেরিভেটিভই আছে, তাছাড়া কিছু নাই। তো প্রথম 3টে লেকচারেই পড়াশোনা আছে। ওকে, তো কিছু প্রবলেম থাকলে বলিস। অরিজিৎ কি বলি? স্যার আমরা নিউটনিয়ান মেকানিক্স এর ক্ষেত্রে সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য ওকে সেন্টার অফ মাসের কনসেপ্ট ইউজ করছিলাম, ফলে হোল সিস্টেমটা সিঙ্গেল পার্টিকেল সিস্টেম হয়ে যায়, তাহলে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর দরকার পড়লো কেন? ওকে, এটা কথাই তো বললাম। শোন, ওইখানে আমরা অবাস্তব একটা জিনিস পড়ছি, হ্যাঁ, পুরো একটা সিস্টেমকে তুই ভাবনা একটা হাতি নিতেছিস, হাতিকেও একটা পয়েন্ট দেখাইতেছিস, পিঁপড়ে নিতেছিস, পিঁপড়েকেও একটা পয়েন্ট দেখাইতেছিস। রিয়েলিটিতে ভাবনা, হাতিটায় যতটা বায়ুর ফ্রিকশন কাজ করবে, অন্য অন্য ফ্রিকশন অনেক কিছু কাজ করবে, একটা পিঁপড়ের অতটাই এফেক্ট কাজ করবে কি? করবে না, না। কিন্তু আমরা ক্লাসিক্যাল বা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে পড়াশোনা কর, দুটোই কি নিবি তুই? সেমই নিতেছিস। ওকে, তুই ধরতেছিস পয়েন্ট মাস, বাস। তার মানে পয়েন্ট মাস বললে তুই যদি দেখিস দুটোর উপর ফিকশন সেম লাগতেছে, দুটোর উপর কি হচ্ছে, সব ধরনের জিনিস কি লাগতেছে, সেম লাগতেছে, বাট বাস্তবে তো হতে পারে না, না ওইটা। তো ওইটা আমাদের অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কাজ করছিলাম, শুরুয়াত তো করতে লাগবে কিছু জিনিস, প্রচুর ওইটাই ভুলভাল ছিল। এই জন্যই তোরা যখন কলেজে জি এর মান ক্যালকুলেট করতে যাস, কোনোদিন জি এর মান 9.8 পাবি তোরা? পাওয়া পসিবল? কোনোদিনও পাওয়া পসিবল না। বাস্তবে মনে করিস যে জি এর মান 9.8 এসে, তার মানে তোর ভুলই আসছে, তুই ভুল করছিস বা ব্যাক ক্যালকুলেশন করছিস, কারণ বাস্তবে তো এটা পসিবল না, না। আমরা যে 9.8 একটা আইডিয়াল সিচুয়েশন বানায় দিছি। ওকে, তারপরেও জি এর মান তো আমাদের এখানে 9.8 আসবে না, পোলে এক ধরনের হয়, নিরক্ষ অঞ্চলে এক ধরনের হয়, এ ও ওগুলো তো আছেই। ওকে, তো কোনোদিন ওটা রিয়েলিটি তো আসবেই না, এটা জিনিস মাথায় রাখিস, হ্যাঁ। তো এটাকে গন্ডগোল করিস না, ক্লিয়ার? ওইটাই তো বললাম, আইডিয়াল সিচুয়েশন তৈরি করছে না, আইডিয়াল সিচুয়েশন করে 9.8 আসে। ওকে, কিন্তু বাস্তবে তো আইডিয়াল সিচুয়েশন হবে না, না। ওকে, এবার শোন, হ্যাঁ, তো পড়াশোনার মধ্যে আমরা প্রবেশ করব। তোদের একটা জিনিস বলি আমি, এইখানে তোরা পরে আরো ডিটেলসে বলবো, এখন খালি বলি, তোরা ক্লাসিক্যাল মেকানিক্সে ফ্রি বডি ডায়াগ্রাম পড়ছিস না, বানাইছিস না? ফ্রি বডি ডায়াগ্রামের কাজ এখানে একটা জিনিস করবে, ভার্চুয়াল ওয়ার্ক নামে একটা জিনিস, আমি পরে বোঝাবো কেমন করে কি আসতেছে। তারপরে ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে যেমন নিউটনস ল ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে ডিএলাম্বার্টস ল ইম্পর্টেন্ট। ওকে, তো তারপরে তো এগুলো আসবে, এগুলোর মধ্যে আমরা যাবো। ওকে, এতটুকু বুঝছিস? তো এবার আমাদের যে দুটো প্রবলেম ছিল, একটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, যেটা অবভিয়াসলি ভালোই প্রবলেম, কারণ ওইটা দিয়ে আমরা রিয়েলিটিকে এক্সপ্লেন করতে পারি। আর আমাদের কি হচ্ছে, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটার প্রবলেম তো সলভ করলাম, এনার্জি দিয়ে পড়াশোনা করলাম। এরপরেও মানুষের ওভার কনফিডেন্স আসবে, মানুষ জাতি মানেই হচ্ছে ওভার কনফিডেন্স, ঠিক আছে? একটু ধনী হলেই ইগো হয়ে যায়, একবার ভালো রেজাল্ট করলেই ইগো হয়ে যায়, কত কি ইগোতে ভরা মানুষ, ঠিক আছে? ওভার কনফিডেন্স আসবে। ওকে, এই যে ওভার কনফিডেন্সের জন্য কি হবে ভালো করে বোঝার চেষ্টা কর। তোদের এতক্ষণ অবধি যেটা কথা বললাম, যে ফিজিক্স বললেই, ঠিক আছে, সায়েন্স বললেই সবার মাথায় আসে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে নিউটনসের মোশন ল বললাম। কেমন মোশন ল বলছি রে? এফ ইকুয়াল টু এম এ। অ্যাকচুয়ালি ওইটাও কি বাস্তবে সব ক্ষেত্রে সত্য নাকি? তাও তো না, না। এফ ইকুয়াল টু এম এ কেমন করে আসছে?
নিউটনসের এক্সাক্ট যদি ভালো করে লটা বলিস, জেনারেল লটা কি ছিল? নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়াল টু কি হচ্ছে ডিপি বাই ডিটি। এটা তো হচ্ছে এক্সাক্ট ল না। এফ ইকুয়াল টু এম এ কোনো ল হইলো? ওটা তো ল দেই নাই, নিউটন এটা বলেই নাই। আমরা নিউটনসের নাম দিয়ে চালায় দিতেছি, ওটা আলাদা কথা। নিউটন কোনোদিন বলেই নাই এমন করে কথা। নিউটন কি দিছিল? নিউটনসের ল ছিল হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে নেট ফোর্সের সমান হয়। এত নিউটনসের ল ছিল না, নেট ফোর্স এটা ছিল। এটাকে আমরা কি করছি, চুরি করে ভাঙছি এমন করে। এফ নেট ইকুয়াল টু কি হচ্ছে ডি বাই ডিটি, পি মানে কত হচ্ছে, খালি আমি ইয়ে নিয়ে কথা বলতেছি এখন, হ্যাঁ ম্যাগনিটিউড নিয়ে কথা বলতেছি। তাহলে কত হবে দেখ, পি মানে কত মোমেন্টাম, এম ইন্টু ভি, তারপরে কত হবে এম ইন্টু কত হবে ডিবি বাই কত হবে ডিটি, প্লাস কত হবে ভি ইকুয়াল টু কত হবে ডিএম বাই ডিটি। এবার কি বললাম, যদি হাই স্পিড পার্টিকেল হয়, ঠিক আছে না, খুব হাই স্পিড পার্টিকেল, তোরা ইয়ে নিয়ে করতে পারিস, ঠিক আছে, যার ভেক্টর নিয়েই করতেছি তোদের সুবিধার জন্য কিছুক্ষণের জন্য, চল। ওকে, তো যদি তোদের কি হচ্ছে হাই স্পিড পার্টিকেল হয়, খুবই 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 হাই, তাহলে কি বললাম কে ধোকা দেবে, মাস ধোকা দেবে, যেটা তুই বলছিলি। হাই স্পিডের ক্ষেত্রে মাস ধোকা দেবে, কারণ আমরা কি জানি এম ইকুয়াল টু কত, এম জিরো বাই রুট ওভার কত হচ্ছে 1 - v² বাই c²। যদি কি হচ্ছে ভি এর ভেলোসিটি নিয়ারলি ইকুয়াল টু কত হয় সি হয়ে যায়, তখন কে কাজ করবে, মাস ধোকা দিয়ে দেবে। মাস ধোকা দিয়ে দিবে মানে হচ্ছে মাসের মাস চেঞ্জ হবে কি হবে না, টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে, যেটাকে রিলেটিভিস্টিক মাস বলি। তাহলে এটা এক্সিস্ট করবে কি করবে না, করবে, ঠিক আছে। তো এটা এক্সিস্ট করবে, কিন্তু তখন মাথায় রাখিস, ওকে। তার জন্য এফ ইকুয়াল টু এম এ কোনোদিন পাবি না। যদি দেখিস এম ডিভি বাই ডিটি মানে কত এ প্লাস কত ভি ইন্টু কত হচ্ছে ডিএম বাই ডিটি, এটাকে কিন্তু ছাগলের মতো ফেলাই দিয়ে কেউ যাস না, ঠিক আছে, এই কাজ কেউ করিস না, ওকে। বলে তোকে কে পাত্তা দিল। এবার কথা হচ্ছে কি, তুই আমি যেখানে গল্প করতেছি, তুই দৌড়িলে কত স্পিডে দৌড়াবে একটা মোদির বিখ্যাত ট্রেন, ঠিক আছে, কত স্পিডে দৌড়াবে, ওকে। সেটা হচ্ছে বন্দে ভারত বলে বিখ্যাত ট্রেন। ও জাপানে গেলে যে লোকাল ট্রেন ওর থেকে বেশি স্পিডে যায়। আমরা বলে বিশ্বগুরু হইতেছি, আমার যে এটা হাসি পায় না যখনই আমি এগুলা পোস্ট দেখি না। আমাদের ভারতের সব থেকে বন্দে ভারত এত সুন্দর এক্সপ্রেস এত স্পিডে দৌড়াইতেছে, তারপরে আমি একটা ডেভেলপ কান্ট্রির ট্রেন সার্চ করি, চীনের ট্রেন সার্চ করি, জাপানের ট্রেন সার্চ করি, আমি কি ও এদের লোকাল ট্রেন আমাদের থেকে, আমাদের সব থেকে হাই স্পিড ট্রেনের থেকে বেশি স্পিডে যায়, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে মুখে মুখে ভাই 56 ইঞ্চি দিয়ে বিশ্বগুরু তো হয়ে যাব। ইন্ডিয়ান লোককে যদি খালি ওভার কনফিডেন্সের দিক দিয়ে কেউ বলে, ও আর কিছু বললাম না। তো শোন, এবার দেখ যদি অরিজিনালি কি হয়, ভেলোসিটি কি হচ্ছে, আমি নর্মাল যদি সিস্টেমের ক্ষেত্রে বলি, ভেলোসিটি যদি কি হচ্ছে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি সি এর ভেলোসিটি থেকে যদি অনেক 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 কম হয়, তখন কি হয়ে যাবে, এটা ইকুয়াল টু কত হবে, জিরো হবে, ওকে। কারণটা এম ইকুয়াল টু তখন কি হবে, এম নিয়ারলি ইকুয়াল টু এম জিরো হবে, যখন ভেলোসিটি খুবই কম। কারণটা এটাকে সি দিয়ে লাইটের ভেলোসিটি 3 × 10⁻⁸ দিয়ে ভাগ করতেছি, সেটার এফেক্ট থাকবেই না, সমান হয়ে যাবে। সমান মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, জিরো হবে। তখন কি হবে, এম ইন্টু এ হবে, ওকে, বুঝছিস তো। তার মানে ওভার কনফিডেন্স কোনোদিনই হবি না। এই যে পুরোটা গল্প করলাম, এটা কিসের জন্য সত্য, যখন ভেলোসিটি কি হচ্ছে লাইটের ভেলোসিটির থেকে অনেক অনেক কম হবে। অর্থাৎ তোরা এই যে ক্লাসিক্যাল ডাইনামিক্স পড়াচ্ছি, এইখানে কেউ জিজ্ঞেস করিস না স্যার একটা নিউটন যদি এমন করে ঘোরে, নিউটন যদি এত স্পিডে ঘোরে, ওইখানে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন কেমন হবে। কথা হচ্ছে নিউটন এত কোয়ান্টাম পার্টিকেল, ঠিক আছে, ওই পার্টিকেলটার স্পিড কত হচ্ছে লাইটের স্পিডের সমান। ইলেকট্রোম্যাগনেটিক ধরনের ইএম ওয়েভ বলি, স্যার লাইটের ক্ষেত্রে কি হবে, ফোটনের ক্ষেত্রে কি হবে, ফোটন ওগুলা কি হচ্ছে ভেলোসিটি, কিসের ভেলোসিটির সমান হচ্ছে আলোর ভেলোসিটির সমান। তাহলে আলোর ভেলোসিটি যখন কি আসবে, তখন নতুন ব্রাঞ্চের সৃষ্টি হবে, ঠিক আছে। ব্রাঞ্চটার নাম কি, কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিস্টিক ডাইনামিক্স, ওকে। তো হাই এনার্জি আসলে কি হবে, রিলেটিভিস্টিক ডাইনামিক্স, হাই স্পিডের জন্য রিলেটিভিস্টিক ডাইনামিক্স। তারপরে কি হবে, টিনি পার্টিকেল, স্মলেস্ট পার্টিকেল, তার জন্য কি আসবে, কোয়ান্টাম মেকানিক্স। তার জন্য খুব খুব ছোট পার্টিকেলের কোশ্চেন জিজ্ঞেস করলে কোয়ান্টাম মেকানিক্সে জিজ্ঞেস করবি, আর খুব স্পিড পার্টিকেলের জিজ্ঞেস করার জন্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে জিজ্ঞেস করবি, ঠিক আছে। ক্লাসিক্যাল ডাইনামিক্স পড়ার সময় কেউ ভুলভাল কোশ্চেন জিজ্ঞেস করবি না, বলে লাইটের ফোটনের ক্ষেত্রে এটার ইকুয়েশন কি, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন কত হবে। তো কোশ্চেন ফিজিক্স যখন পড়াশোনা করবি, তোর বাউন্ডারিটাও বুঝে নিবি যে কোথায় গিয়ে কতটুকু জিজ্ঞেস করা যাবে, কোথায় কতটুকু জিজ্ঞেস করা যাবে না। ক্লাসিক্যাল ডাইনামিক্স পড়ার সময় তোরা হচ্ছে এমন এমন শুরু করে দিস না, যেমন নিউটনসের সময় কি হচ্ছে 1000টা পার্টিকেলের গল্প করতে পারিস না, ঠিক আছে। তো তেমনই এইখানে পড়ার সময় আবার স্মলেস্ট পার্টিকেল বা হাই স্পিড পার্টিকেলের গল্প করতে পারবি না, এতটুকু
এরিয়া বাউন্ডেড করে নিস। বুঝছিস কথাটা? ওকে। মজরুল কি বললি? স্যার রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন বের করতে হলে এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এক্ষেত্রে সব মাস একটা পয়েন্টে ধরলে রেডিয়াস 0 হয়, তাহলে তো অ্যাক্সিলারেশন থেকে অ্যাক্সিলারেশন না, কি বলে, অ্যাক্সিলারেশন থাকে না, বাট রিয়েলিটিতে অ্যাক্সিলারেশন থাকে। স্যার আমারও অ্যাডভান্স মেকানিক্স হয়ে গেছে আপনার আগের ভিডিওগুলো থেকে, তাহলে কি রিজিড বডি ডাইনামিক্স শুরু হবে তখন থেকে কন্টিনিউ করব? ওকে। হ্যাঁ শোন, ও বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তোদের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ তোদের জন্য, তোদেরকে আমি তো আগে ভিডিওগুলো দিয়ে দিছি, তো এগুলো ভিডিও আর তোদের দেখতে লাগবে না। আমার হচ্ছে 2 সপ্তাহের মতো লাগবে মোটামুটি তোদের ভিডিও যেই অবধি দেওয়া আছে ওইখানে পৌঁছাইতে। তাহলে ওইটা তোরা দেখে নি, যারা যারা পড়ছিস তারা নতুন করে আর তোদের ভিডিও দেখতে লাগবে না, তোরা হচ্ছে একবারে পরে জয়েন করিস। হ্যাঁ, তো আর যারা যারা এখনো শুরু করিস নাই বর্ধমান ইউনিভার্সিটির, বিদ্যাসাগর ইউনিভার্সিটির, তোরা কি করতে পারিস, লাইভ ক্লাসগুলো জয়েন করতে পারিস। আর যারা দেখে নিছিস, যাদের নোটস লেখা হয়ে গেছে, তোরা যখন যেটা বাকি আছে ওইখান থেকে জয়েন করিস। হ্যাঁ তোরা, ওকে ওকে। অরিজিৎ, তোদের তো অরিজিৎ আর অল্প একটুই বাকি আছে, তোদের তো বর্ধমান ইউনিভার্সিটি অল্প একটুই বাকি আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিরও বেশি কিছু বাকি নেই। ওকে, হয়ে যাবে। তো আমি এইটুকু আগায় নিয়ে যাই, তারপরে একসঙ্গে চলে যাবো ওইটা। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এতটুকু ক্লিয়ার হচ্ছে তোদের কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি? ওকে, ক্লিয়ার আছে। ওকে, তো হয়ে যাক এবার। তো এগুলা বুঝছিস কি কোশ্চেন করা যাবে, কি কোশ্চেন করা যাবে না, আমি আশা করি সবকিছু বোঝাইতে পাইছি। হ্যাঁ, তো এই যে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স আছে, ঠিক আছে, হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স কিসের জন্য নাম হলো, কি কি সায়েন্টিস্ট আসলো, কেন আসলো, আমি বললাম তোদের। তো এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ করবে সেটা তোদের কি হচ্ছে, এনার্জি ক্যালকুলেট করা। এবার এনার্জি ক্যালকুলেট করা আমরা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে শিখবো। ওকে, এবার ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে শেখার জন্য আমাদের এইখানে মাথায় রেখে একটা পার্টিকেল থাকবে না, আমাদের সিস্টেম অফ পার্টিকেলস আছে। সেই পার্টিকেলস গুলোর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দরকার পড়বে সেটা হচ্ছে জেনারেলিস্ট কোঅর্ডিনেট। জেনারেলিস্ট কোঅর্ডিনেট কি জিনিস আমরা বোঝাবো ধীরে ধীরে। ওর জন্য যেটা বেসিক ধারণা লাগবে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ডিওএফ। ওকে, তো আমরা ধীরে ধীরে ডিগ্রি অফ ফ্রিডমের দিকে এখন যাব। এখান থেকে পড়াশোনা আমরা স্টার্ট করব। এটা কোথায় থেকে পড়াশোনা করবি তোদের বলি, আগেও বলছি এখনো বলি, সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়, এই বইটা থেকে তোরা পড়াশোনা শুরু করবি। ওকে, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স জেসি উপাধ্যায় এই বইটা থেকে তোরা সবাই পড়াশোনা করবি। ওকে, তোদের দেখাইছি এর থেকে ভারতবর্ষে এর থেকে ভালো বই হয় না, তো এই বইটার কথা আমি বলতেছি। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়, তো বেস্ট বুক। এটা তোরা কি করিস, তোদের হচ্ছে ওই যে ভাস্কর পাঠাইছিস না, আমি তোদের গ্রুপে পিডিএফ অ্যাড করে দেবো, যদি কেউ কিনতে না আসিস, যদি মাস্টার্স কেউ না করিস, কেনার দরকার নেই, তোরা কি করতে পারিস, পিডিএফ থেকে পড়াশোনা করতে পারিস। আজকে আমি তোদের গ্রুপে পিডিএফ বইটার পুরো পিডিএফ আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে। তো তোদের ভারতবর্ষের মধ্যে বেস্ট বেস্ট বুক আছে তোদের, এটা এটা বই পড়াশোনা করলে এত পুরো বইটা তোদের পড়াশোনা করতে লাগবে না, মাথায় রাখিস পুরো বইটার দরকার নেই, আমাদের সিলেবাসে যতটুকু আছে অতটুকুই পড়াশোনা করবো। আর তোদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পার্টটাও এই বইটা থেকেই পড়াশোনা করিস, খুবই ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে। ঠিক আছে, ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস আমাদের গেল। তো এবার দেখ ভালো করে, তো শুরু হোক, চলো। আমি তোদের মোটামুটি সবকিছু বইলেই দিলাম যে কি হচ্ছে কি না হচ্ছে, কতটুকু পড়াশোনা করবি, কেমন পড়াশোনা করবি, মাথায় রাখিস। তো তোরা একটা জিনিস খেয়াল করছিস, আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর কিন্তু কি হলো, দুইটা লিমিটেশনস দাঁড়াইলো। হাই স্পিড পার্টিকেলের ক্ষেত্রে কি আসবে, হাই স্পিড এর ক্ষেত্রে রিলেটিভিটি আসবে, এসটিআর। আর হচ্ছে টিনি পার্টিকেলের ক্ষেত্রে কি আসবে, কোয়ান্টাম মেকানিক্স আসবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশন। ওকে, আমরা কিন্তু দুইটাকেই মিলে একত্রিত ক্লাসিক্যাল মেকানিক্স বললাম আমি, নিউটনিয়ান প্লাস ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান। হ্যাঁ, তারপরেও দুইটা লিমিটেশনস মাথায় রাখিস। ওকে,
এইবার এইদিকে মনোযোগ দে, কয়েকটা লেকচার খুবই ইম্পর্টেন্ট হবে, তার মধ্যে আজকের এখন থেকে যে লেকচারটা হলো, এতক্ষণ তো গল্পই গেল পুরা, ঠিক আছে, এখন থেকে পড়াশোনা শুরু করবো আমরা। এই লেকচারটা, কালকে লেকচার এবং পরশু দিনের লেকচার, এই কয়টা লেকচার খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কয়টা লেকচার কর, তারপরে আর কিচ্ছু প্রবলেম থাকবে না। ওকে, তো এইবার শোন ভালো করে, আমাদের কি হলো মেন যদি দেখিস ওভারঅল জিনিস দিয়ে গেল যে আমরা ফোর্স জানি, ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটিতে প্রবলেম আসলো, ভেক্টরের কারণটা যে কোনো সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করা উইথ ডিরেকশন খুবই টাফ টাস্ক হচ্ছিল। এই টাফ টাস্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করলাম হচ্ছে সিম্পল জিনিস, একটা স্কেলার কোয়ান্টিটিতে ট্রানজিশন হয়ে গেলাম, ঠিক আছে, ট্রান্সফার হয়ে গেলাম। এই স্কেলার কোয়ান্টিটির নাম কি হচ্ছে এনার্জি, এনার্জি রিলেটেড পড়াশোনা পুরোটা পড়াশোনা করব অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে, এটা হচ্ছে তার নাম। তো এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে পড়াশোনার জন্য অবভিয়াসলি এখানে ক্লাসিক্যাল পার্টিকেল নিয়েই পড়াশোনা করতেছি। ক্লাসিক্যাল পার্টিকেল মানে কি জান, ধরি একটা বলের কথা বলতেছি এখানে, কারণ ওটার স্পিড কি থাকবে, অবভিয়াসলি বহুত কি হচ্ছে লো স্পিড থাকবে উইথ রেসপেক্ট টু লাইট ইন ভ্যাকুয়াম। তো এই যে বলটা, সিম্পল বলটা দেখতে পাচ্ছিস, এটা কয়টা বল আছে, একটাই বল। এই একটা বল 3D তে মুভ করার জন্য, ঠিক আছে, এ কতভাবে 3D তে মুভ করতে বলতে পারে বলতো ইন্ডিপেন্ডেন্টলি? তিনটা, অ্যালং কি হচ্ছে এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর অ্যালং কি হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে কোনো একটা ফ্রি পার্টিকেলকে 3D তে মুভ করার জন্য আমাদের কয়টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট পাচ্ছি? তিনটা। এই যে কোনো একটা পার্টিকেলকে যখন, ঠিক আছে, এর কমপ্লিট মোশনকে ডেসক্রাইব করার জন্য মিনিমাম নাম্বার অফ যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দরকার পড়ে তাদেরকে কি বলি, ডিগ্রি অফ ফ্রিডম বলি। আর এইখানে একটা জিনিস মাথায় রাখিস, তোদের পুরা ক্লাসিক্যাল ডায়নামিক্স তোরা বুঝতে পারবি যদি তোরা ডিগ্রি অফ ফ্রিডম বুঝতে পারিস। ডিগ্রি অফ ফ্রিডম একবার বুঝে যা, ক্লাসিক্যাল ডায়নামিক্স শেষ। ডিগ্রি অফ ফ্রিডম বুঝে যাবি, শোন কিসের জন্য আমি তোদের পুরো প্রসেস বলি। ক্লাসিক্যাল ডায়নামিক্সে কি পড়ি আমরা, শোন, ক্লাসিক্যাল ডাইনামিক্সে আমরা পড়ি কোনো একটা পার্টিকেলস আছে, সেই পার্টিকেলটার কি করি, ডিগ্রি অফ ফ্রিডম বের করি। যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম থাকে অতগুলো ওর কি হচ্ছে জেনারেলিস্ট কোঅর্ডিনেট হয় মোস্ট অফ দ্য টাইম। জেনারেলিস্ট কোঅর্ডিনেট যদি পাওয়া যায় সেখান থেকে কি পাওয়া যাবে, তুই এনার্জি রিলেশন পাওয়া যাবি, ইকুয়েশন অফ মোশনে দিয়ে দে, ওখান থেকে কি পাওয়া যাবে, সমস্ত সলিউশন পাওয়া যাবে, শেষ, এতটুকুই। ঠিক আছে, তোদের অনেকের মনে হইতেছে জেনারেলিস্ট কোঅর্ডিনেট কি জিনিস, আসবো আমি শেখাবো, হ্যাঁ, ওকে। তো এবার পার্টিকেলটার ডিগ্রি অফ ফ্রিডম জানতে লাগবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কি জিনিস আবার বললাম, কোনো একটা পার্টিকেলকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট যতগুলো থাকবে তাকে কি বলবো, ডিগ্রি অফ ফ্রিডম। যেমন একটা পার্টিকেল আছে, তোরা যারা যারা থার্মোডাইনামিক্স পড়ছিস অলরেডি ডিটেলস ওখানে পড়াইছি থার্মোডাইনামিক্সে, ঠিক আছে না, তবু আর একবার এখানে পড়াবো, কারণটা এইখানে আরো একটু ডিটেলসে পড়াশোনা করবো, এটাই লাগবে তো ঘুরে ফিরা বার এটাই লাগবে। তো এই যেমন একটা পার্টিকেল আছে, এটা 3D তে যদি মুভ করতে যাই, 3D তে মুভ করার জন্য এর কমপ্লিট মোশন বোঝার জন্য এক্স ওয়াই জেড তিনটে মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দরকার। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, কত হবে, 3 হবে, ঠিক আছে, 3, এর ডিগ্রি অফ ফ্রিডম 3 হবে। তাহলে এর জেনারেলাইজড কোঅর্ডিনেট কয়টা হবে, 3। কি বললাম, জেনারেলাইজড কোঅর্ডিনেট নাম্বার অফ কিছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের সমান। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো কি ছিল বলতো, এক্স ওয়াই জেড। তাহলে এই যে এক্স ওয়াই আর জেড এদেরই নাম কি হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে কি বলবি, জেনারেলাইজ এটা কি হচ্ছে পজিশন না, তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট বা পজিশন কত গেল, এক্স ওয়াই আর কি জেড, শেষ। তো জেনারেলাইজড কোঅর্ডিনেট এগুলাকেই বলি, হ্যাঁ, ওকে। যেহেতু জেনারেল ভাবে পড়তেছি তার জন্য নাম জেনারেলাইজড, আরো ডিটেইলসে পড়াবো, ঠিক আছে। তো এডিং যে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, তোরা অনলাইনে যারা যারা দেখতেছিস আজকে তোদের দেখবি থাম্বলাইনে এটাই দেওয়া ছিল প্রথমে, ডিগ্রি অফ ফ্রিডম, যেটাকে শর্টকাটে আমরা লিখবো, এখন থেকে এত বড় কে লিখবে, ডিওপি করে দিস না, হ্যাঁ, সিনেমা জগতের লোক হয়ে যাস না, ডিওএফ, ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে নাম্বার অফ required independent coordinate, independent number of required independent coordinate
টু ডেসক্রাইব মোশন অফ এ ডাইনামিক্যাল অবভিয়াসলি মোশনে থাকা জন্যই করতেছি, ওকে, সিস্টেমস known as system known as degree of freedom, okay, and these independent coordinates গুলোর নাম কি বললাম, generalized coordinates, and this independent coordinates are known as generalized coordinate, okay, ওকে। তো যখন ডিগ্রি অফ ফ্রিডম বের করতে দিবে, কেউ যদি বলে কোন একটা সারফেসের উপর একটা পার্টিকেল বসে আছে, ওটার ডিগ্রি অফ ফ্রিডম কত, বলিস না, ঠিক আছে, কারণ ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে বলবি, ও যদি চলতেছে তখন বলিস, ঠিক আছে, বসে থাকার আবার ডিগ্রি অফ ফ্রিডম কি জিনিস। কেউ যদি বলে আমি তো স্বাধীন, আমি সারাদিন ঘুমাবো, ওকে লাথি মার। স্বাধীন তাকে বলে যে কি করছে, চলাফেরা করে নিজের সমাজে কি করতেছে, নিজের অকাত বজায় রাখতে পাইতেছে, তাকে স্বাধীন বলে, ওকে। তো ডাইনামিক্স এর সাথে স্বাধীন কথা আছে। স্বাধীন শুয়ে থাকে, বাবার টাকায় খাইতেছিস, শুয়ে আছিস, নিজেকে স্বাধীন ভাবতেছিস, ওটা স্বাধীনতার মাত্রাই না, ঠিক আছে, ওটা স্বাধীনতার সংজ্ঞাই না, মাথায় রাখিস। স্বাধীনতার সংজ্ঞার মধ্যে বাবার টাকা খায়া শুয়ে পড়ে থাকাকে স্বাধীনতা বলে না, ডাইনামিক্স থাকা ইম্পর্টেন্ট ওইখানে, এটা মাথায় রাখবি, ওকে। তো এবার দেখ নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম, হ্যাঁ, তাহলে এটার কিছু ফর্মুলা আছে বের করার, অনেকেই জানিস এগুলা। নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম is given by f equal to কত হচ্ছে 3n minus k, হ্যাঁ, where in 3D, okay, 3 dimensional, f equal to 2n minus k in 2D, f equal to n minus k in 1D, where n equal to number of particles আর কে হচ্ছে কনস্ট্রেন্ট, ওকে, নাম্বার অফ কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট কি জিনিস বুঝবি, ওকে। কনস্ট্রেন্ট মানে কি হচ্ছে বাধা, অর্থাৎ শোন, তুই যখন নিজের স্বাধীনভাবে ঘোরাঘুরি করবি, ওই সময় যে বাধার সৃষ্টি করবে, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি কনস্ট্রেন্ট। এবার কত পাশ থেকে বাধা আসবে ওইটা তো ডিপেন্ড করবে, সিঙ্গেল লোকের কেউ বাধাই নাই, সিঙ্গেল লিখর, ঠিক আছে, সিঙ্গেলদের হত্যা গুরু কর্তা, ঠিক আছে। তো আমি আসি একদম ফ্রিলি, যেই দিকে ইচ্ছা, উপর নিচ আশেপাশে যেই দিকে ইচ্ছা ওই দিকে ঘোরাও। তারপরে যে কি হচ্ছে, ভালোবাসায় জন্মগ্রহণ করবি, একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, বাস কনস্ট্যান্ট নাম্বার 1। ত্রিকোণ প্রেমে পড়বি, তাহলে হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার কি হবে 2 3, ওগুলা কত কত হয় আমরা দেখার চেষ্টা করবো, ওগুলাই কনস্ট্যান্ট। তো সিম্পল জিনিস আমরা এখানে দেখবো, ভালোবাসায় কে কত ভাবে বাধা পড়তেছিস, ওকে। মজরুলের কি খবর, মজরুল তোর কতগুলো বাধা আছে, দেখার চেষ্টা করি আমরা, বের করার চেষ্টা করি। তাহলে এটা গেল। একটা জিনিস মাথায় রাখিস, এই যে ফর্মুলা গুলা না, সত্যি কথা বলবো, এগুলো ছাগলামি ফর্মুলা, ঠিক আছে, এগুলো তেমন কাজেই লাগে না। আরো বিশেষ করে এই যখন তোদের আমি ক্লাসিক্যাল ডাইনামিক্স পড়াশোনা করাবো, ক্লাসিক্যাল ডাইনামিক্স এর ক্ষেত্রে এই ফর্মুলা গুলা তেমন কাজেই লাগে না। তোদের আমি ভিজুয়ালাইজেশন দ্বারা জেনারেলাইজড কোঅর্ডিনেট বা ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করা শেখাবো। তোদের ডিগ্রি অফ ফ্রিডম এই জন্যই বলতেছি এই কয়টা লেকচার এত ইম্পর্টেন্ট। আমি তোদের যেমন করে ভিজুয়ালাইজেশন করাবো, এমন করে ভিজুয়ালাইজেশন করবি,
তারপরে নিজেরাই ধীরে ধীরে ডিগ্রি অফ ফ্রিডম কি করবি হচ্ছে বের করা শিখবি। আর ডিগ্রি অফ ফ্রিডম বের করলে ভিজুয়ালাইজেশন করলে ওর কোঅর্ডিনেট গুলো বুঝতে পারবি, জেনারেলাইজ কোঅর্ডিনেট গুলো কি কি, তাহলেই পড়াশোনা খতম হয়ে যাবে। ওকে, কারণটা এই ফর্মুলা দিয়ে সবসময় কাজ করতে পারবি না, এই ফর্মুলারই তো কোনো ঠিকই নেই, ফর্মুলা দিয়ে এমন এমন সিস্টেম আছে বেরই করতে পারবি না, বের করতে পারলে জেনারেলাইজ কোঅর্ডিনেট খুঁজতে অসুবিধা হবে। ওকে, তারপরে হাই টেম্পারেচারের জন্য এগুলা কাজই করবে না, লো টেম্পারেচারের জন্য কাজ করবে, তো বহুত কিছু প্রবলেম আছে, ওই জন্য ফর্মুলাকে তেমন আমরা ইউজ করব না। ওকে, যাই হোক, তাহলে দ্য রিলেশনস আর ভ্যালিড, দ্য রিলেশনস আর ভ্যালিড ফর ordinary temperatures only, ordinary temperature only, ঠিক আছে, ordinary temperatures only, এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে গরিব লোকের জন্য, যেগুলো রাগ করে যায় না, পুরো টেম্পারেচার হাই হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, ওদের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা কাজ করে না। ওকে, মাথায় রাখিস। যেমন দেখিস নিয়ম কানুন কাদের জন্য কাজ করে, যারা কি হচ্ছে গরিব লোক, সুস্থ স্বাভাবিক লোক, তাদের জন্য। জনতার কাছে কিন্তু একদম র্যান্ডম জনতার কাছে আর ধনী লোকের কাছে নিয়ম কানুন কাজ করে না। যদি কাজ করতো তাহলে বাংলাদেশে এই অবস্থা হইতো না, শ্রীলঙ্কায় এই অবস্থা হইতো না, নেপালে এই অবস্থা হইতো না, ঠিক আছে। তো এক্সাইটেড লোকের কাছে কিন্তু এগুলো কোনো নর্মাল কাজ করে না, নর্মাল নিয়ম কানুন মাথায় রাখিস। তো হাই টেম্পারেচার হবে, নিয়ম কানুন গো গিয়া। তো চলো ডিগ্রি অফ ফ্রিডম বের করে এক্সাম্পল, এতগুলো এক্সাম্পলস করাবো, এতগুলো এক্সাম্পলস করাবো, 2 দিন পরে আমাকে থ্যাংক ইউ বলতে আসবি তোরা। তোদের কোনো স্যার কেউ কোনোদিন এতগুলো এক্সাম্পলস করে নাই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, তোদের হয়তো প্রথম প্রথম বোরিংও লাগতে পারে, কিন্তু আমি বলতেছি আমার এক্সপিরিয়েন্সের দাম দে, ঠিক আছে, বেস্ট কন্টেন্ট পাবি, এর থেকে বেস্ট কন্টেন্ট কোথাও পাবি না। ওকে, খালি এক্সাম্পল গুলা দেখে যা, আসতেছিস কি কোন করবো, ঠিক আছে। এবার দেখ 1 নাম্বার, হ্যাঁ, এ পার্টিকেল ইন ফ্রি স্পেস, ফ্রি স্পেস, তাহলে পার্টিকেলটা দেখ কি হচ্ছে ফ্রি স্পেসে, মানে আমার মতো অবস্থা, হ্যাঁ, তাহলে এক্স ওয়াই জেড, পার্টিকেলটা দেখ আমি কি করতে পারি, অরিজিন থেকে এক্সও আসতে পারি, ওয়াইও যাইতে পারি, জেডও যাইতে পারি, যেই দিকে ইচ্ছা ওই দিকেই যাইতে পারি, আমাকে কেউ বাধা দেওয়ার কেউ নাই, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, এক্স ওয়াই জেড যেখানে ইচ্ছা ওইখানেই ঘুরতে পারি, এখানে 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 এখানে, ঠিক আছে। তাহলে ডিগ্রি অফ কোনো বাধা আছে আমার, কোনো বাধাই নেই, তাহলে কত হবে, কনস্ট্যান্ট কে ইকুয়াল টু কত হবে 0, আর এটা ইয়ে কত, ডাইমেনশন কত, ইন ফ্রি স্পেস, ফ্রি স্পেস মানে কত হচ্ছে 3D, ডাইমেনশন 3D, তাহলে ফর্মুলা কত হবে 3n মাইনাস কত হচ্ছে কে, দ্যাট ইজ 3 ইনটু 1, একটা পার্টিকেল, নাম্বার অফ পার্টিকেলস n ইকুয়াল টু 1 মাইনাস কে, কে বাধা দেওয়ার কেউ নাই, তাহলে কত হচ্ছে f ইকুয়াল টু কত আসলো 3 আসলো। তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেটস আর কি কি হবে, x y z। ওকে, তাহলে নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে 3, তাহলে নাম্বার অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস আর 3 এন্ড জেনারেলাইজড কোঅর্ডিনেটস আর x y z। শেষ। তাহলে এক্সামের সিলসিলা চলুক, চলতে থাক। এবার লাগ 2 নাম্বার, মনোঅ্যাটমিক, মনো অ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক গ্যাস একটাই অ্যাটম আছে, তাহলে n ইকুয়াল টু কত হবে 1, বাধা নাই কে, তাহলে f ইকুয়াল টু কত হবে 3 ইনটু 1 মাইনাস কত 0, দ্যাট ইজ কত হচ্ছে 3, ঠিক আছে। এখানেও কত হবে x y যেটাই হবে। আমি এই ফর্মুলাগুলো লেখানোর আগে আমি তোদের আরেকটা ইয়ে করে দেবো, আরেকটা মেথড শেখায় দেই ডিগ্রি অফ ফ্রিডম বের করা। আমরা না 2-3 ভাবে তোদের ডিগ্রি অফ ফ্রিডম বের করা শেখাবো, যার যেটা খুশি সেইভাবে করিস, হ্যাঁ। ওকে, তাহলে কি হবে ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হবে। চল আরেকটা মেথড শেখায় দিই। অনেকে কি করে ডিগ্রি অফ ফ্রিডম বের করার জন্য এই ফর্মুলাটাকে একটু অন্য অ্যাঙ্গেলে ভাবে। ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম মোর দ্যান 1 পার্টিকেল। ওকে, এখানে তো একটা পার্টিকেলের জন্য বললাম না, আমি কি করতেছি ডিগ্রি অফ ফ্রিডম মোর দ্যান 1 পার্টিকেলের জন্য বলি, ডিগ্রি অফ ফ্রিডম more than 1 particles,
ঠিক আছে, লেখ কেস 1 ধরে নে মোর দেন ওয়ান পার্টিকেল, এন নাম্বার অফ পার্টিকেলস আছে এন্ড অল আর কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে না, তখন কি হবে? লেখ ইফ each particles are independent to each other, each এখানে দেওয়া ভালো লাগতেছে না, if particles are independent to each other, হ্যাঁ, দেন পুরো সিস্টেমটা ডিগ্রি অফ ফ্রিডম কি হবে দেখ ভালো করে, অত ভাষা লিখতেছি না, হ্যাঁ, ডিগ্রি অফ পার্টিকেল অফ দ্য সিস্টেম, ওকে, পুরো সিস্টেমটা ডিগ্রি অফ পার্টিকেল হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ডিগ্রি অফ ফ্রিডমের কি হবে হচ্ছে সাম হবে। যদি এন নাম্বার অফ পার্টিকেলস থাকে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ডিগ্রি অফ ফ্রিডমের সাম হবে। কেস 2 যদি কি থাকে পার্টিকেলস গুলোর মধ্যে ডিপেন্ডেন্সি থাকে, ওকে, তাহলে if there is constraint between বা among যেটাই লিখিস particles, then degree of particle of the system equal to কত হবে? নরমালি তো সবগুলোর কি দিবি ডিগ্রি অফ ফ্রিডমের সাম করবি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে কি করবি ডিগ্রি অফ ফ্রিডমের সাম করবি, মাইনাস কি করবি টোটাল নাম্বার অফ কনস্ট্রেইন, ওকে, মানে হচ্ছে কি হচ্ছে K1 যত হয় যতগুলো হয়, হ্যাঁ, এগুলো লিখলাম না স্যার, এটা হচ্ছে ফর্মুলা গেল। তো এক্সাম্পল নাম্বার 3 তে আসি, ওকে, লেখ ডাইঅ্যাটমিক মলিকুলস, মনোঅ্যাটমিক গেল, ডাইঅ্যাটমিক মলিকুলস, ডাই অ্যাটমিক মলিকুলস, মলিকুল বানান কি হয় ঠিক আছে না, ডাইঅ্যাটমিক মলিকুল, তাহলে কেমন আছে, এটা একটা অ্যাটম, ওকে, অমরেশের অবস্থা, অমরেশ তোদের দুইজনের মধ্যে কি আছে বন্ধন দ্বারা আবদ্ধ আছিস, ঠিক আছে, তাহলে পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল কয়টা গেল দুইটা, অমরেশ আর এখানে অমরেশের বেটার হাফ, ঠিক আছে, আর এইদিকে কি আছে তাদের মধ্যে দুইজনের মধ্যে বন্ধন কয়টা একটা হচ্ছে বন্ধন, তাহলে নরমাল সূত্র কি বলে F ইকুয়াল টু, অবভিয়াসলি এটা 3D তে আছে, ওকে, তাহলে 3D তে থাকার জন্য কত হবে 3 × 2 মাইনাস কত হচ্ছে 1, দ্যাট ইজ কত F ইকুয়াল টু 5 গেল, ওকে, এই 5 কে ভাগ করলে আমরা জানি, এটা আমি তোদের শেখাইছিলাম তিনটে কি আছে, তিনটা ট্রান্সলেশনাল মোশন প্লাস আর দুইটা কি আছে হচ্ছে রোটেশনাল মোশন, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম তিনটে আছে, তিনটে ট্রান্সলেশন কি কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর কি হচ্ছে জেড কই গেল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, ঠিক আছে, তো তিনটে ট্রান্সলেশন কি আছে ট্রান্সলেশন গেছে আর রোটেশনাল কি হচ্ছে এমন করে আছে, এটা এটা ঠিক আছে একটা, আর একটা কি হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি ইয়া বানাই, এই তো পাই গেছি, ও এটা ছিদ্র করাটা কই গেছে, হ্যাঁ, এটা কি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে, তো তোদের শোন তো, যদি এই ফর্মুলাটা দিয়ে শেখাই, এই ফর্মুলাটা দিয়ে দেখতো এটা কয়টা আছে দুইটা আছে, এ সিঙ্গেল অবস্থায় আমরা দেখলাম কোন একটা সিঙ্গেল পার্টিকেল আছে, এ যেমন সিঙ্গেলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত আছে 3, তাই তো, তাহলে এইটার কত হচ্ছে F1 ইকুয়াল টু কত 3 না, F2 ইকুয়াল টু কত 3 না, তাহলে এই সূত্রটাই বসায় দেয়,
তাহলে এফ কি হবে, সিস্টেম অফ পার্টিকেলস কত হবে, 3 প্লাস কত হচ্ছে 3, আর বাধা কয়টা আছে, কয়টা আছে, বুঝছে? তো এই ফর্মুলাটা দিয়ে কর, এই ফর্মুলাটা দিয়ে কর, সেম আসবে। ওকে, বল, লেখ। না না, এটা তোদেরই ঠিক আছে, অষ্টমীর দিন ঘোরার জন্য তোদের জন্যই ঠিক আছে। ওকে ওকে, লেখ তাড়াতাড়ি পরেরটা। আমি কি বললাম, এই যে ঘটনাটা ঘটলো, ফর্মুলাটা যখন ইউজ করে ঠিক আছে, এটা কিসের জন্য ঠিক হবে তাহলে, অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, তাহলে ইটস ভ্যালিড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার অনলি, তাহলে ইটস ভ্যালিড only for ordinary temperature। ওকে, তাহলে অ্যাট হাই টেম্পারেচার কি হবে, অ্যাট হাই টেম্পারেচার, তোরা নিজেরাই বলে হাই টেম্পারেচারের ক্ষেত্রে কি করবি, তখন সূত্র আর কাজ করে না, তখন নর্মাল রুলস কিচ্ছু কাজ করে না, তখন কয়টা আছে, হাই টেম্পারেচারের জন্য কি আসে, ভাইব্রেশনাল আসবে, ভাইব্রেশনালের কয়টা আসে জান বলছিলাম তোদের, দুইটা আসবে ভাইব্রেশনালের জন্য, এটা ঠিক আছে, দুইটা ভাইব্রেশন। ওকে, তাহলে হাই টেম্পারেচার দুইটা আসবে, দুইটা ভাইব্রেশনের জন্য দুইটা কেন আসবে বোঝার চেষ্টা কর, ওই যার যার মাথায় একটা আসতেছে ভাইব্রেশনের জন্য দুইটা অ্যাটম, তাহলে দুইটা অ্যাটম কি হচ্ছে, এর ভাইব্রেশন এখানে দেখা যাবে লেটিস ভাইব্রেশন, এটা লেটিস ভাইব্রেশন। তোদের যখন সলিড স্টেট ফিজিক্স পড়াবো না ডিটেইলসে, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পড়াবো, ওইখানে না ফোননের সম্বন্ধে ধারণা পাবো, ফোনন, ফোটন বলি নাই, ঠিক আছে, ফোনন, ফোটনও বলি নাই, ফোটনও বলি নাই, ফোনন, জানিস না লেটিস ভাইব্রেশনের একটা কনসেপ্ট আসে, বিলিয়ন জোন, ঠিক আছে, খুব সুন্দর দেখবি, নেকলেস তৈরি করবো, বহুত কিছু আছে, ফার্স্ট বিলিয়ন জন, সেকেন্ড বিলিয়ন জন, ওগুলো পরে বোঝাবো। হ্যাঁ, তো বাতাস প্রত্যেকটা পার্টিকেল এখানে আছে, এখানে আছে, দুইজনে কারেন্টের শক খাবে, ঠিক আছে। এবার তাহলে দুইটা আসবে এট হাই টেম্পারেচার, তাহলে কত হবে, এফ ইকুয়াল টু কত হবে, 3 ট্রান্সলেশনাল জন্য আছে, তাহলে দুইটা কিসের জন্য আছে, রোটেশনের জন্য আছে, আর দুইটা কিসের জন্য আসবে, ভাইব্রেশনের জন্য আসবে, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে হচ্ছে 7 হবে এট হাই টেম্পারেচার। ওকে, তার মানে মজরুল ভাব, এই দেখ মজরুলের হাত ধরছিল মজরুলি কিছু, ঠিক আছে, তো নর্মাল মজরুলের ডিগ্রি অফ ফ্রিডম কত ছিল 3, স্বাধীনভাবে ঘুরতে পাইতেছিল, স্বাধীনতার মাত্রা কত 3। মজরুল যেদিন থেকে প্রেমে পড়লো, প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে নিল, অষ্টমীর দিন ধরে মজরুল দেখ হাত ধরে ঘুরবি, মাথায় রাখিস, তাহলে এই যে যখন হাত ধরে ঘুরবি, তোদের মধ্যে বন্ধন আত্মার সম্পর্ক তৈরি হলো কিছুদিনের জন্য। ওকে, তারপরে দেখ এই যে আত্মার সম্পর্কে বন্ধন, কনস্ট্যান্ট কত আসলো 1 আসলো, তাহলে কনস্ট্যান্ট 1 এর জন্য ডিগ্রি অফ ফ্রিডম কি হচ্ছে, কমে গেল, কত হলো ডিগ্রি অফ ফ্রিডম 5 হয়ে গেল। এবার তোদের মধ্যে যেই দিন হচ্ছে ঝগড়া শুরু হবে, হাই টেম্পারেচার হাই ভোল্টেজ হবে, কোনো রুলসে কাজ করবে না, ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে টেড়ে 7 হয়ে গেছে, কি যে খতরনাক হইতেছে, এনার্জি বেড়ে গেছে, কারণ এনার্জি সূত্র কি ছিল, ইউ ইকুয়াল টু হাফ ইন্টু হাফ আর টি, মনে আছে, হাফ বা হাফ কেটি, যেটাই বল, ইকুইপার্টিশন ল, যাই হোক এগুলো পরে বলবো। তো এখানে আয়, কত নাম্বার এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 4, তাহলে ফোর্থ এক্সাম্পল লেখ, ফর ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকুল, ফর ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকুল, তাহলে কি হচ্ছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তাহলে কি আছে, নাম্বার অফ পার্টিকেলস 3, কনস্ট্যান্ট কত আছে 1 2, ত্রিকোণ সমের প্রেম, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3 মাইনাস কত হচ্ছে 2, দ্যাট ইজ কত হচ্ছে 7, ডিগ্রি অফ ফ্রিডম কত হলো 7 হলো। তোদের যদি নর্মাল যে সূত্রটা শিখছিস ওই সূত্রটা দিয়ে করিস তাহলে কি হবে বলতো, নর্মাল ফর্মুলা যেটা করছিলি, মানে এটার যেমন, এটার জন্য মিলে কি মিলে না দেখতো একবার, এটার জন্য কত আসবে রে 3, এটার জন্য কত
3 এটার জন্য কত 3 মাইনাস কত হচ্ছে 2 ঠিক আছে না মিলছে 3 3 3 9 আর হচ্ছে দুইটার জন্য কত হচ্ছে 2 তাহলে কত হচ্ছে 7 মিলছে তো এই ফর্মুলা দিয়ে করতে চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারিস একই ওকে আমি এটা দিয়ে কেন বারবার করাইতেছি মাঝে মাঝে না তোদের এই ফর্মুলাটা যখন কাজ করবে না এটা দিয়ে ভাবতে সুবিধা হবে ওকে তার জন্য প্রথম থেকে সবগুলোই আমি দুইটা ভাবেই করাই দিতেছি তোদেরকে ওকে এগুলা কেউ করাবে না দেখ দেখ তোদের কথা কত ভাবা হয় পরে গিয়ে কোথায় আটকাবি তার কথা এখন থেকে ভাবা হয় এবার শোন তো ত্রিকোণ প্রেমের এই অবস্থা হুম কারণটা ঝগড়াঝাটি হয়েছে রুলস কাজ করতেছে না আরেকজন চলে আসছে থার্ড পার্টি এন্ট্রি করে গেছে অলরেডি এবার থার্ড পার্টির কি হয়েছে একজন এন্ট্রি করাইছে বলে আয় আমার হাত ধরে এবার ওকে নিয়ে এবার তিনজনের মধ্যে ঝগড়া হবে তার মানে নন লিনিয়ার হয়ে যাবে চলো তাহলে ফর ট্রাই অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল ওকে তাহলে কি হবে এইটা 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 এটাই তো তিনটে গেল তাহলে নাম্বার অফ পার্টিকেলস কত আছে যদি দেখিস এফ ইকুয়াল টু কত হবে 3 ইন্টু 3 মাইনাস কত হচ্ছে 3 দ্যাট ইজ 6 ওকে বুঝছিস তো কারণ এটা কত হচ্ছে n ইকুয়াল টু 3 k ইকুয়াল টু কত হচ্ছে 3 তোরা নরমাল সূত্রটা দিয়ে রাখতো ওইটা দিয়ে মিলছে এটার জন্য কত আছে 3 এটার জন্য কত 3 এটার জন্য কত 3 প্রত্যেকটার জন্য 3 আর কয়টা কনস্ট্যান্ট আছে তিনটা তাহলে এটা সূত্রতে বসাইতে কত হচ্ছে 3 প্লাস 3 প্লাস 3 তাহলে কত হচ্ছে 9 মাইনাস কত হচ্ছে 3 তাহলে কত হলো 6 মিলছে তো যেটা ফর্মুলা চাই সেটা ফর্মুলা দিয়ে করতে পারিস ওকে তো কি উঠছা এবার দেখ ত্রিকোণ প্রেমের সম্পর্ক যখন তিনজনকে জড়ায় ধরছে তখন কি হয়ে গেছে বাস ডিগ্রি অফ ফ্রিডম আরো কমে গেছে এগুলাই যদি একটা হাই টেম্পারেচার যায় দেশ আরো অবস্থা খারাপ হয়ে যাবে হাই টেম্পারেচার দিবি তাহলে কি হবে বলতো তিনজনেই রাগ উঠে যাবে তিনজনেই নিজেরা ফুলতে থাকবে একদম মনের ভিতরে তিনজনের ভাইব্রেশন আসবে ঠিক আছে তো ভাইব্রেশনালের জন্য তখন আবার তিনটে চলে আসবে ওকে এবার লাগ সিম্পল পেন্ডুলাম 6 নাম্বার সিম্পল পেন্ডুলাম সিম্পল পেন্ডুলাম মনে আছে তোদের এমন জিনিসটা হ্যাঁ না এটা হচ্ছে কি সিম্পল পেন্ডুলাম ঘড়ির মধ্যে যেটা দুলতে থাকবে তো সিম্পল পেন্ডুলাম এবার দেখ ভালো করে সিম্পল পেন্ডুলাম বস যে আমি কি বললাম ডেফিনেশনটা মনে করতো ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশন কি ছিল কিউট কিউট বাচ্চাগুলো বল কি ছিল বল হ্যাঁ কি মেন ডেফিনেশন কি ছিল যে একটা সিস্টেমকে ওর মোশনকে সিস্টেমের মোশনকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য নাম রিকোয়ার্ড কোঅর্ডিনেট সিস্টেম ঠিক আছে নাম্বার অফ রিকোয়ার্ড কোঅর্ডিনেট সিস্টেম তাহলে এটাকে ডেসক্রাইব করার জন্য দেখতে ভালো করে এটাকে দেখ সবাই এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম তাহলে এই যে সিম্পল পেন্ডুলাম এখানে যে বলটা ঝোলানো আছে ভাব মনে মনে ভাব এখানে বল ঝোলানো আছে ওকে তাহলে এটা লেন্থটা ফিক্সড না কি চেঞ্জ হচ্ছে শুধু হ্যাঁ পজিশন তার মানে কি চেঞ্জ হচ্ছে এটার সাথে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না তার মানে শুধুমাত্র কে চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে 1 তাহলে এটা ডিগ্রি অফ ফ্রিডম মাথাটা কি এল ইকুয়াল টু ফিক্সড এটা কিন্তু তাহলে এল অবভিয়াসলি এমন অঙ্ক আসতে পারে এখানে স্প্রিং লাগাই দিলি তখন তো চেঞ্জ হবে বাট এই ক্ষেত্রে সিম্পল পেন্ডুলাম তো এটাকেই বলে না স্প্রিং লাগাই দিলে ওটাকে স্প্রিং পেন্ডুলাম বলবো তখন পড়াশোনা চেঞ্জ হয়ে যাবে বাট এটার ক্ষেত্রে কি হবে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে 1 তাহলে তুই বল জেনারেলাইজড কোঅর্ডিনেটর নাম কি হবে জেনারেলাইজড কোঅর্ডিনেটর নাম কি হবে থিটা কারণ থিটাটাই তো কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তাহলে থিটা হচ্ছে
জেনারেলাইজড কোঅর্ডিনেটে, বুঝছিস? যত বড় বেলুনের সাইজ হয়েছে দেখ, ঠিক আছে? বেলুন, ওকে, ছোটবেলায় কি খেপতাম, ঠিক আছে? মানুষ বেলুন নিয়া আমাকে প্যাপু প্যাপু করে ডাইগা, ঠিক আছে, পাপ্পু নামের একদম 12টা বাজায় দিত। ওকে, তো ছোটবেলায় কি মাথা গরম হইতো যে প্যাপু প্যাপু বলবি না, ও তার জন্য কত যে মারপিট হয়েছে। আজকে হাসি ভাই, আজকে মনে হয় বল কে বলবি, প্যাপু পাপু যা ইচ্ছা তাই বল, ঠিক আছে? তো আজকাল তো মজা লাগে, মানুষের জীবন কেমন চেঞ্জ হয়, ঠিক আছে? এককালে এগুলো যেগুলো সহ্য করতে পারতাম না, আজকে কিছুই মনে হয় না। কোনটা? ওকে, এবার শোন, দ্য ডিগ্রি অফ ফ্রিডম, এটা, হ্যাঁ, ওকে। সো শোন, এটা না সবাই এমন করে পড়াবে, আমি তো একটু মহান লোক, ঠিক আছে? তো মহান লোক আরো একভাবে করাবে, তোদের নর্মাল সূত্র দিয়েও করাবো। বলতো যখন এইটা মুভ করতেছে, ভালো করে দেখ, এটা কত ডাইমেনশনালে মুভ করতেছে, একটা প্লেনে মুভ করতেছে না? এটা ভাব, মনে মনে ভাব, এটা কি তোর প্লেন, এটা হচ্ছে প্লেন, ভাব, এখানে মুভ করতেছে না? তাহলে প্লেন মানে কত ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল, বুঝছিস? তাহলে প্লেন মানে হচ্ছে 2 ডাইমেনশনাল। ওকে, তাহলে কি হচ্ছে দেখ, ফর্মুলা দিয়েও আমি করা দেই, ওকে, ডাইরেক্ট, ওকে, ওকে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 2 ডাইমেনশনাল, তাহলে সূত্র কোনটা হবে? 2 × n মাইনাস কত হবে, কে? তাহলে 2 পার্টিকেল কয়টা আছে? একটা, মাইনাস কে, বাধা কয়টা আছে, এটা ফিক্সড। তাহলে অ্যান্সার কত? ফর্মুলা দিয়েও করা দিছি, বুঝছিস? তো তোদের ভিজুয়ালাইজেশন ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা সব দেওয়া হয়ে যাবে। ওকে, 2 - 1, ওই যে এটা বাধা, এল ফিক্স না, প্লেনের মধ্যে বাধাই অবস্থা আছে না? ওকে, বুঝছিস? তারপরে এক্সাম্পল নাম্বার 7, ওকে, তো এক্সাম্পল 7 হয়ে যাক, লাক পার্টিকেল মুভিং, পার্টিকেল মুভিং along a string, ওকে। তো স্ট্রিং মানে কি, ধরে নে এমন করে একটা, শোন ভালো করে, আমি যেটা বলতেছিলাম, স্ট্রিং জিনিসটা এটা হবে না। 1 সেকেন্ড টাইম দে একটু, কিছু তো বের হ, বল এটা স্ট্রিং হবে কি হবে না? এটা ধরে নে এটা একটা স্ট্রিং। এবার কোশ্চেনটা কি বলছে বলতো, পার্টিকেল মুভিং অ্যালং এ স্ট্রিং, তাহলে এই স্ট্রিংটা বরাবর মুভ করতেছে না? তাহলে স্ট্রিং একটা কত ডাইমেনশনালে আছে? স্ট্রিংটা থাকতে লাগে কত ডাইমেনশনাল, যে কার্ভ হয়, এমন করে কার্ভ টার্ভ হয়, 2D তে আছে। তাহলে বুঝছিস তো, এটা উপরে নাই, তোরা উপরে একটু উঠতেছে, 3D ভাবিস না, হ্যাঁ, এমন করে সোজাই আছে, আমার ইয়ের জন্য উঠতেছে এমন করে, ঠিক আছে? তাহলে 2D তে আছে, তাহলে ছবিটা আট কর, তাহলে 2D তে আছে, এটার জন্য কি কি লাগবে তোকে, এক্স লাগবে আর কি লাগবে, ওয়াই লাগবে, ওকে। তাহলে এটা কি হচ্ছে, স্ট্রিং গেল, তোর পার্টিকেলটা কি আছে, ধরে নে এটা তোর কি হচ্ছে, পার্টিকেলটা আছে, তাহলে পার্টিকেলটা যদি যায়, তাহলে এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, নিজেরাই বল, এফ ইকুয়াল টু 2 দিতে আছে, তাহলে 2n মাইনাস কত হবে, কে হবে? তাহলে 2 কয়টা পার্টিকেল আছে বলতো, একটাই পার্টিকেল, এবং বাদা এই এই স্ট্রিংটা দিয়ে যাইতে লাগবে না, দেখ অ্যালং বলছে, তাহলে স্ট্রিংটা বরাবরই তো যাইতে লাগবে, তাহলে স্ট্রিং এর বাইরে যাইতে পাবে, পাবে না? তাহলে বাধা কে, স্ট্রিংটাই ওর বাধা, যে ওইটাই ফিক্সড, তাহলে বাধা 1 আছে, তাহলে কত আসবে, ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, 1 আসবে, ঠিক আছে? এবার লাগ পার্টিকেল মুভিং অ্যালং, নেক্সট পার্টিকেল মুভিং along path represented by y equal to
cos of x, তাহলে এই পাথ বরাবর মুভ করতেছে। হ্যাঁ, তাহলে কেমন হবে বলতো? এটা যাবে। ওকে, তাহলে cos মানে cos 0 এর মান কত রে? 1। তাহলে উপর থেকে শুরু হবে। তাহলে কি হচ্ছে, উপর থেকে শুরু করা, এটা কি হবে, এটা পাথটা এমন হবে না? তাহলে কি বলছে, পার্টিকেল মুভিং অ্যালং পাথ y ইকুয়াল টু x। তাহলে পার্টিকেলটা সাপোজ কোথায় আছে? এইখানে আছে পার্টিকেলটা। তাহলে এটাও কত ডাইমেনশনাল বলতো? অবভিয়াসলি 2D। তাহলে 2n মাইনাস কে, দ্যাট ইজ কত হবে? 2 ইনটু n কত হচ্ছে, একটাই পার্টিকেল, মাইনাস এইটা পাথের অ্যালংই যাইতে লাগবে। ওকে, তাহলে কত হবে? -1। দ্যাট ইজ কত আসলো? ডিগ্রি অফ ফ্রিডম 1 আসলো। এবার 9 নাম্বার। ওকে, পার্টিকেল মুভিং অ্যালং এ সার্কুলার পাথ। হ্যাঁ, পার্টিকেল মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, বা এমন আসলো যে পার্টিকেল মুভিং অ্যালং এ পাথ রিপ্রেজেন্টেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, এমনও আসতে পারে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কেমন হবে সঞ্জীব? তনু, ছবিটা কেমন হবে বল? সার্কেল হবে না? কোন প্লেনে আছে? এক্স ওয়াই। এটার অরিজিন আর আর কি আছে? ফিক্সড আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তাহলে দেখতো পার্টিকেলটা কোথায় আছে, ধরি না কোনো একটা মোমেন্টে এখানে আছে। এই পার্টিকেলটা একটু পর এখানে থাকতে পারে, দেখ এই দিকে সবাই দেখ একটু, এই পার্টিকেলটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এটার অ্যালংই মুভ করবে না। তাহলে কি চেঞ্জ হবে? অনলি থিটার ভ্যালু চেঞ্জ হবে না, আর কি থাকবে? আর তো ফিক্সড। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 1। জেনারেল কোঅর্ডিনেট কি হবে? থিটা। আর তো ফিক্সড, বা ফর্মুলা দিয়েও করতে চাইলে করতে পারিস। অবভিয়াসলি এটা কি হচ্ছে, 2 ডাইমেনশনাল। তাহলে 2n মাইনাস কত হবে? কে। 2 ইনটু পার্টিকেলে একটা মাইনাস কত হচ্ছে, কে মানে হচ্ছে আর ফিক্সড, এখানে আর ফিক্সড 1, দ্যাট ইজ কত আসলো? 1। আর জেনারেল কোঅর্ডিনেটের নাম কি হবে? অবভিয়াসলি থিটা। ওকে, চলো এবার দেখ কোশ্চেন নাম্বার 10। লাগ একটা পিঁপড়া টিপড়া কিছু একটা দিয়েই। হ্যাঁ, লাগ এ বিট, এটা তোদের বইয়ে একটা কোশ্চেন থাকেই, ইজ মুভিং, এ বিট ইজ মুভিং along the ওয়্যার। তাহলে যে কোনো একটা ওয়্যার দিছে, সাপোজ এমন একটা ওয়্যার দিছে, তোকে কোশ্চেনটা দেওয়াই থাকবে তোদের। হ্যাঁ, তাহলে এটা একটা ওয়্যার দেওয়া আছে, যে যেখানে এটা বলা আছে থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, হচ্ছে ফিক্স দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল ফিক্সড করে দিছে। হ্যাঁ, ওই বরাবর ওয়্যারটা আছে। তাহলে থিটা ইকুয়াল টু কি করে দিছে? ফিক্সড করে দিছে। এই ওয়্যারটা বরাবর ঘুরতেছে পার্টিকেলটা। তাহলে এটা জেনারেল কোঅর্ডিনেট কি হবে, আর ইয়ে কি হবে, ডিগ্রি অফ ফ্রিডম কি হবে বল? অবভিয়াসলি এটাও কি হবে, f ইকুয়াল টু 2n মাইনাস কে। 2 পার্টিকেল একটা, কে হচ্ছে এই থিটা ফিক্সড আছে, তাহলে কে ইকুয়াল টু কত হবে? f ইকুয়াল টু কত হবে? 1 হবে। বুঝছিস কথাটা? ওকে, হ্যাঁ। তো এটা কি করবে, এ উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে, তাহলে আর এর ভ্যালু কি হচ্ছে, এখান থেকে পজিশনের ভ্যালু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বুঝছিস কথাটা? এবার শোন, একটা তোদের আমি একটা ইম্পর্টেন্ট, খতরনাক ইম্পর্টেন্ট কথা বলতেছি, ভালো করে শোন। যদি কোনো কোশ্চেন দেখিস, হ্যাঁ, কোশ্চেনের মধ্যে লেখা আছে অ্যালং দা পাথ, শোন ভালো করে, অ্যালং দা পাথ, অ্যালং দা কার্ভ, অ্যালং দা ওয়্যার, অ্যালং কথা থাকলে মোস্ট অফ দা কেসেস এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 1 হবে। আর যদি লেখা থাকে অন দা কার্ভ, অন দা পাথ, অন দা সামথিং সামথিং, অন লেখা থাকলে দেখবি কি হচ্ছে, অন দা সারফেস 2 আসবে মোস্ট অফ দা কেসেস। হ্যাঁ, বেশিরভাগ আমি এতদিনের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, তোদের বই খুঁজেই পাবি না একটা দুইটা এক্সাম্পল ছাড়া। ওকে, অ্যালং থাকলেই মানে কি আছে, দেখবি 1 আসবে, আর অন থাকলে দেখবি কি আছে, হচ্ছে 2 আসবে। আমরা এক্সাম্পল করতে থাকবো তো বুঝতেই থাকবো। তো এটা লিখে দেই, এটা করার জন্য কতজন জ্যামে নাম্বার, জেস্টে কতজন ভালো নাম্বার পায় আসে। অনেক কোশ্চেন টোশ্চেন পড়ে মাথা কাজ করবে না, দেখবি অ্যালং আছে না 1 আছে, বাস। ঠিক আছে,
যদি কি লেখা থাকে তাহলে অ্যালং অ্যালং এ কার্ভ বা পাথ, ঠিক আছে, বা সার্কেল, এই ক্ষেত্রে কি আসবে? ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু 1 আসবে। আবার বলতেছি এটা কিন্তু 100% ট্রু বলি নাই, হ্যাঁ, এটা মোস্ট অফ দা কেসেস এর ক্ষেত্রে এটা আসবে। তো বুঝছিস? এমন আমরা কি করব, 40টার বেশি এক্সাম্পল আমরা করতে থাকবো, হ্যাঁ। তবে আজকে যেহেতু ইন্ট্রোডাকশন, 10টা একটা সুন্দর কিউটসা নাম্বার আছে, এই 10 নাম্বারের মধ্যে আজকে আমি শেষ করতে চাই। ওকে, তো বাকি এক্সাম্পল গুলো নেক্সট লেকচারে করব। সমস্ত ডিটেলসে আমরা কি করব, প্রত্যেকটা এক্সাম্পল ওখানে আলোচনা করব, ওখানে ডিটেলস। আর একবার যদি এই এক্সাম্পল গুলো তোরা ক্লিয়ার করিস, ওকে, প্রত্যেকটা জিনিস, তারপরে তোরা হচ্ছে যে কোনো ভাবে পড়াশোনা করতে যাবে, আর তোদের এগুলো নিয়ে কারো কোনো প্রবলেমই থাকবে না, আমি এতটুকু গ্যারান্টি দিলাম। আর আজকে তাড়াতাড়ি সারার মেন কারণ হচ্ছে আজকে একটু আমি টাইম বহুত কষ্টে বের করছি, এই যে বন্ধু চলে আসছে, আমরা একটু শপিং করতে যাব, ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ, না দেন পূজা চলে আসছে, কোনোদিন শপিংও করতে পারবো না আমি। ওকে, তো আজকে আমি ওই জন্যই তাড়াতাড়ি ছাড়তেছি। আর তাছাড়াও অবভিয়াসলি তোদের হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন লেকচার বেশি পড়ায়ও লাভ নাই, ভয় পাওয়া যাবে একটু, যদিও ভয় পাওয়ার মতো কিছুই নাই, তোদের একদম ডিটেলসে ধীরে ধীরে পড়াইছি। তো এমন ইন্টারেস্টিং উপায়ে যদি পড়াশোনা করতে চাস, তোরা কি করতে পারিস, এটা ইউটিউবের জন্য, হ্যাঁ, কারণ ইন্ট্রোডাকশনের কয়েকটা লেকচার ইউটিউবে আসবে। তো ইউটিউবের স্টুডেন্টের জন্য তোরা যারা যারা পড়াশোনা করতে চাস, যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতে চাস, ফিজিজি অ্যাপটা ডাউনলোড করতে পারিস। ওকে, বা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ফিজিজি চলে আসবে, ওইখান থেকে তোরা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করতে পারিস। ওকে, চল তাহলে আজকের লেকচারে এতটুকুই থাকলো। গুড নাইট। ওকে।